পৃথিবী অপার রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। ডরের 13তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কিপ্রিয়া। শুনছেন এবিসি রেডিও FM 89.2। এখন থেকে শুরু করে রাত 2টো পর্যন্ত আমাদের জার্নি। এবং ডর মানে আপনি নিশ্চয়ই জানেন, বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গাতে লুকিয়ে আছে হন্টেড প্লেস। সেই হন্টেড প্লেসগুলোতে ধারণ করা হয় ডর। এ সপ্তাহে আমরা এরকম একটি জায়গাতে বসেই ধারণ করেছি ডর, যেখানে গিয়ে পুরো টিম বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হয়। প্রিয় শ্রোতা, আমরা হন্টেড প্লেস নির্বাচন করি কোনো একটি বন্ধুর জীবনে ঘটে যাওয়া অধিভৌতিক ঘটনার জায়গাটিকে। এ সপ্তাহে এমনই একটি জায়গা নির্বাচন করা হয়েছে যে জায়গাটি এই টিমের মধ্যে কোনো একজনের জীবনে অধিভৌতিক ঘটনার সাক্ষী হয়ে আছে। বুঝতেই পাচ্ছেন, বরাবরের মতোই অন দ্য স্পটে রয়েছে সুমন এবং রেহান, মিউজিকে রয়েছে লোবান এবং সঙ্গে আছি আমি আরজে কিব্রিয়া। শুরু করছি ডরের 13তম পর্ব এবং শুরুতেই সুমন ও রেহানের জার্নির অংশবিশেষ আমরা শুনব। তারপর ধীরে ধীরে ঢুকে যাব মূল ঘটনায়। ডর মানে ভয়। হ্যালো রেহান। হ্যালো রেহান, কই তুই? মানে দেখছো যে কাজের জন্য পাঠাইছি হয়েছে এটা? ওকে, ঠিক আছে, তাহলে আমি এই মুহূর্তে গুলিস্তান আছে, আমি বাসে উঠে আমি গোপালগঞ্জের কাশিয়ানি যাচ্ছি। তুই এক কাজ কর, যেখানে আছোস ওখান থেকে কাশিয়ানি চলে আয় ডিরেক্ট, ওখানে দেখা করতেছি তোর সাথে, ঠিক আছে? এই প্রথমবারের মতো ডরের যাত্রায় রেহান এবং আমি আলাদা আলাদা ভাবে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছি। বিশেষ এক কারণে রেহানকে পাঠানো হয়েছে বিশেষ এক জায়গায়। আমি যেখানে ছিলাম সেখান থেকে কাশিয়ানি থানায় আসতে আমার লাগে 1.5 ঘন্টা। ওয়েট করছি, জানি না কখন সুমন এসে পৌঁছাবে। পৌঁছানোর পরেই আমরা একসাথে রওনা দিব হিরণকান্দি। তুই তো ভালোই আরামে এসেছিস রে, আমার তো খবর হয়ে গেছে। তোরে খবর করার জন্যই পাঠাইছি, বুঝছস তুই? তো কি যে জায়গা। তবে মামা একটা মিস করছো তুমি। কি মিস করছি? আমি মাওয়া ঘাটে ইলিশ মাছ দিয়ে খাইছি। তুই ইলিশ মাছ দিয়ে খাইছস, আর আমি যা দেখছি ওটা যদি তুই দেখ আর আমি খাইছি। তুই যেটা দেখছস তোরে তো দেখার জন্যই পাঠাইছি, তাই না? এটা স্টপ রাখ, এটা তো হচ্ছে সাসপেন্স। কেন সেই ইনভেস্টিগেশনে যাওয়া হয়েছে সেটা তো পরবর্তীতে আমরা জানাবো, ঠিক আছে? এখন আমার কথা হচ্ছে যে আমি তো এখানে এসে বসে রয়েছি, বাট আই ডোন্ট নো অ্যাবাউট টুডেজ প্লেস। পরে খাবো দোস্ত, কিন্তু এখান থেকে যাবো কি? শোন, তোর মাথা গরম করার কোনো দরকার নাই, ডিটেইলস আমার জানা আছে। এখান থেকে চা খাবো, চা খেয়ে এখন হেঁটে আমরা একটা জায়গায় যাব, সেটা হচ্ছে হিরণকান্দি। আর যদি ভাগ্য ভালো থাকে নসিমন টসিমন পাওয়া যায় তাহলে নসিমনে যাবো। তো নসিমনে নাকি অন্য কিছুতে গেলে তুই আর আমি যেখানে, তাহলে আমি তোরে এখন কি দেখাস সেটা বলতে পারতাম না। এখন বলার দরকার নাই, এটা সিক্রেট। এটা তো আমরা রিভিল করার জন্য পরবর্তীতে রেখে দেবো। কথা বাড়াইস না, চল চা খাই এখন। এখন শোন, আমার তোর না করতে পারলে ভালো লাগতেছে না। কেন? পরে বললে হবে না? না, তুই জানোস না জায়গাটা যে কেমন, মানে আমি চাইনি তো পাঠাইছি রে বাপ তোরে। না তোর অন্ধকারের একটা লিমিট থাকে দোস। আমি তোর একটু মানে তুই বুঝতেছস না ব্যাপারটা? না, আমি এখন শুনতে চাইতেছি না, তারপরে তুই বলবি। হ্যাঁ দোস প্লিজ, আমার এখন না বললে আমার ইয়ে করতেছে। বল। আচ্ছা শোন, ঘটনা হয়েছে কি, আমি যখন ওইখানে গিয়া রাতের এই সময়টাতে কাশিয়ানিতে খুব একটা কিছু চলাফেরা করে না, তাই কোনো উপায় না পেয়ে অবশেষে আমরা একটা নসিমন রিজার্ভ নিয়ে এবারের কাঙ্ক্ষিত গন্তব্য হিরণকান্দিতে পৌঁছাই। যারা পরবর্তীতে এখানে আসতে চাবেন রাতের ব্যাপারটা মাথায় রাখবেন। জানি না আপনাদের জন্য কোনো ড্রাইভারের ঘুম ভাঙবে কিনা। জামিল ভাই, অবশেষে বহু কষ্টে এখানে পৌঁছেছি না দোস্ত? এই সেই হিরণকান্দি। আমার মনে হয় ডরে এতদিন যতগুলা জার্নি করছি, আজকের জার্নিটাই আমাদের জন্য সবচেয়ে টাফ ছিল। জামিল ভাই, এত কষ্ট করে আমরা আসলাম, মানে এই কি শুধু এই আম গাছটা দেখার জন্য? আসলে আম গাছটা নিয়ে ঘটনাটা হচ্ছে যে এই
আম গাছটা তো অনেক আগের, এই প্রায় 150 বছর আগে। দেখে আমরা বুঝতেছি যে জি, জি। না, রেহান দেখলেই বোঝা যায় যে আম গাছটা অনেক বছরের জি জি, পুরনো। অনেক অনেক পুরনো। কিন্তু এই আম গাছটা যে মালিক, সে মানে এই আম গাছটা চিন্তা ভাবনা করছে বিক্রি করে দেবে। তা একজনের কাছে বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দেওয়ার পর তাকে স্বপ্নে দেখানো হয়েছে যে তুই এই গাছটা বিক্রি করিস না, তুই এই গাছটা বিক্রি করলে তোর ক্ষতি হতে পারে। প্রথম মালিককে এই স্বপ্নটা দেখানো জি হয়। জি, প্রথম মালিককে স্বপ্নটা দেখানো হয়েছে। তখন সে মালিক তখন সেটা বিশ্বাস করে নাই। তারপরও বলছে যে আমি বিক্রি করে দিছি, যেটা দিছি তো দিছি। আবার আমি যেটা জানছি যে মালিক এগুলো একটু বিশ্বাস করে কম। তারপর মনে করেন যার কাছে বিক্রি করছে যে গাছটা, তাকে আবার স্বপ্ন দেখানো হয়েছে যে তুই গাছটা কাটতে যাস না, তাহলে তোর ক্ষতি হতে মানে ক্ষতি যে হবে। কিনছে সে মনে হয় জি, গাছটা জি। কাটতে চাইছে। জি জি, এই গাছটা কাটতে চাইছে। তখন সে গাছটা কাটার জন্য আসে, 3 জন লোক পাঠাইছে। সে নিজে আসে নাই। তা হেরন খান্দির আম গাছটা কিনছি, তোরা যে গাছটা কাটে। তা গাছ কাটতে আসলে 3 জন এসে যখন কোপ দেয় গাছে, তখন মনে হয় ওই 3 জনই জায়গায় মানে মৃত অবস্থায় তাদেরকে পাওয়া যায়। পাওয়া গেলে মনে করেন যে ওই ঘটনা আমাদের পুরো এলাকা ছড়াই যায়। ছড়াই গেলে তখন ওই জায়গাটা মনে করেন ওইখান থেকে খুব ভয়ানক হয়ে ওঠে। এই জায়গাতে অনেক লোকজন আসে যায়। এখন এই জায়গাটা খুব পরিচিত। মানে আচ্ছা, সবার আমারে কাছে। বলেন তো, যে এই সময়তে রাতের বেলা যদিও বিশেষ করে মানুষ আসার কথা না, তো আমরা খেয়াল করছি যে মানে একদমই নীরব। এখানে কি ওই রাতের বেলা কোনো মানুষ আসা যাওয়া, কোনো আশেপাশের তো একটা রাস্তাও আছে দেখলাম, জি, জি। এদিক দিয়েও মানুষজন আসা যাওয়া করে না? এখান দিয়ে আসলে ওই যে আপনার সামনে যে রাস্তাটা দেখতেছেন, ওটা হচ্ছে বিশ্ব রোড, হাইওয়ে রোড। তা এই রাস্তাতে যে রাস্তাটা নেমে এসেছে, যে ডালটা, এই ডালের এই সাইডে যে একটু ভিতরে যে আম গাছটা, এখানে আসলে কিছু বাড়ি দেখতে পারতেছেন। এখানে এরা সন্ধ্যার পর এরা বাড়ি থেকে বের হয় না। এখানে পুরো এলাকাটা নীরব হয়ে যায়। আর আম গাছ থেকে তো অনেক দূরে বাড়ি। একটা জিনিস রেহান, আম গাছটা হয়তো দিনের বেলা দেখলে অনেক ভালো লাগতে পারে, কিন্তু রাতের বেলা দেখে কিন্তু আম গাছটা অনেক ভয়ঙ্করই মনে হচ্ছে। এত বড় বিশাল আম গাছ আমিও দেখছি কিনা একটু সন্দেহ এটা আছে। মানে গাছটা কিন্তু নিজের মধ্যে নিজে গাছটার কারণে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে ফেলছে। গাছটাই একটা পরিবেশ। জি জি ভাই, যে আম গাছের এই সাইডে কিন্তু বিশাল বিল। আচ্ছা আচ্ছা, এই পাশে যে দেখা যাচ্ছে এটা বিল। এটা বিল। আর এই সাইডে যেগুলো আছে সেগুলো হচ্ছে সামনের দিক দিয়ে বাড়ি ঘর আছে। আসলে এই সময়টা থাকতে আমার নিজের কাছে খুব ভয় লাগতেছে। আচ্ছা, জামিল ভাই আপনি বলেন তো, আমরা যে জায়গাটার মধ্যে বসছি জি। এইখানে মোটামুটি সেফটি আছে তো, নাকি মাথানেও খুব একটা প্রবলেম হইতে পারে? মানুষের কাছে শুনছি যে এখানে সন্ধ্যার পর গেলে ক্ষতি হয়, এমন হয়। আমরা যে আম গাছটা থেকে একটু দূরে আছি, আসলে সম্ভবত এই জায়গাটা থাকলে সেরকম একটা সমস্যা হওয়ার কথা না। ওকে, ঠিক আছে রেহান, তাহলে আমরা এখানে বসে আছি, শুরু করি। এখানে বসে দেখি বা আম পরবর্তী যে আমরা যার কাছ থেকে গল্প শুনবো। গল্প শুনবো কি? গল্প আমার তো শোনার মনে হচ্ছে পরে- কথার ফাঁকে ফাঁকে আমার শুধু আম গাছের দিকেই চোখ চলে ওইটাই যাচ্ছে। চিন্তা করতেছিলাম যে গল্প শোনার পরে না আম গাছটা ভয়ঙ্কর হয়ে যায়। আচ্ছা, যাই হোক, হাসান ভাই মানে কি অবস্থা? আম গাছের কথা তো শুনলেন, মোটামুটি কমফোর্টেবল আছেন তো, নাকি আপনি ভয়ের কথা বলতে পারবেন না? না, আমার ভয় করছে, কিন্তু তবু আমি নিজেকে আর কি একটু কন্ট্রোল করতে চেষ্টা করতেছি। আসলে আম গাছটা কিন্তু অনেক ভয়ঙ্কর দেখতে দেখা যেতেছে। তা আম গাছটার দিকে একটু কম তাকানোটাই বেটার হবে। হ্যাঁ, আমরা কারণ- নিজেরা একটু জি, জি, কথা জি। বলি। সেটাই, আমরা মানসিক ভাবে একটু তৈরি হয়নি। কারণ কি রাত্রেবেলা কিন্তু বড় সড়ো গাছ বা বড় কোনো পাহাড় টাহাড় দেখলেও একটু ভয় ভয় লাগে। ভয় ভয় লাগবে। হ্যাঁ, আমি এরকম আম গাছ আসলে কখনো দেখি নাই। আরো শীত করতেছে হালকা হালকা। হাসান ভাই একটা কথা কিন্তু ঠিক বলছে যে আসলে ওই শীতটা একটু আমাদের প্রবলেম করছে, কারণ Right. শীত গ্রামের মধ্যে শীত অলরেডি। জি জি, কুয়াশাগুলো দেখা হ্যাঁ, যাচ্ছে। ওই দেখেন দূরে কুয়াশা দেখা যাচ্ছে স্পষ্ট। ওকে হাসান ভাই, আমরা তাহলে খুব বেশি সময় আশা করি এখানে থাকবো না, আমরা শুরু করি। আপনাকে দিয়ে শুরু করি হাসান ভাই, কি বলেন? হ্যাঁ, হতে পারে। হাসান ভাই আগে বলুক। জি, সেটা তাহলে তো হাসান ভাই, জি। আপনার লাইফে প্রথম এই ধরনের এক্সপিরিয়েন্স কি ছিল? প্রথম তখন আমি আর কি ছোট ছিলাম আরো। তো আমাদের এটা বাড়ির কত পাশে, বছর আগের ঘটনা? এটা মনে করেন 2006-07 ঘটনা। আচ্ছা। আরো ছোট ছিলাম, কিন্তু আমি সবই বুঝি। মনে করেন ওই জায়গায় বাড়িঘর ছিল না, অনেক বাড়িঘর কম ছিল। কোন জায়গায় এটা? আপনি কোথায় এটা থাকেন? আপনার, আমি যে জায়গায় থাকি আর কি, এটা আপনার চেরাগালির ভিতরে একটা দেওরা নামে একটা এলাকা আছে, গাজীপুরের ভিতরে। গাজীপুরের ভেতরে? হ্যাঁ, দেওরা নামে একটা এলাকা আছে, দেওরা ফকির মার্কেট। ওই জায়গায় যাওয়ার পরে আমরা দেখছি যে বাড়িঘর একদমই কম, চারিদিকে জঙ্গল ছিল, ধান ক্ষেত ছিল। এখন অনেক বাড়িঘর হয়ে গেছে। তো মনে করেন তখন যে শিরার বাড়ি ছিল, তার একটা মাটির ঘর ছিল, দুইটা শিরার মাটির বাড়ি? ঘর। হ্যাঁ, শিরার বাড়ি। হ্যাঁ, তার আশেপাশে সব ছিল জঙ্গল।
অনেক ভয়ঙ্কর জঙ্গল। শিরার বাড়ির নাম কেন? এটা লোকটার নাম শিরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে ওই শিরার নাম বাড়ি। অনুসারে আর কি হ্যাঁ, শিরার শিরার বাড়ি বাড়ি। পড়ে গেছে। আচ্ছা, তো ওই শিরার বাড়ির আশেপাশে অনেক জঙ্গল ছিল, অনেক বাঁশ ঝোপ এগুলো ছিল। তো ওই বাঁশ ঝোপের মাঝখানে আবার একটা মাটির ঘর ছিল। ওই মাটির ঘরে 4-5টা লোকই থাকতো। তারা ওই যে শুটকি আছে না, শুটকি বিক্রি করতো আর কি। আচ্ছা আচ্ছা। তারা ওই জায়গায় অনেক কিছু দেখছে। তো এক পর্যায়ে দেখা গেল যে ওই জায়গায় তারা চলে গেল, ওই যারা বিক্রি যারা করতো শুটকি বিক্রি হ্যাঁ, করতো তারা ওই জায়গা ছেড়ে চলে গেছে। চলে গেল। তারপর ওই জায়গায় একবারে খালি, কোনো মানুষের কোনো চিহ্ন নেই। ঘরগুলো রয়ে গেছে ফাঁকা। হ্যাঁ, ঘরগুলা পড়ে আছে, মানে কোনো মানুষের কোনো চিহ্নই নেই। তো আমরা যে বাড়িতে থাকতাম ওই বাড়িতে আপনার যে বাড়িওয়ালা ছিল বা আশেপাশে যারা যারা ছিল তারা গরু একবার ছাইরা পালতো, মানে কোনো আচ্ছা কোনো কিছু লাগাইতো না, মানে গলায় খুঁটা দড়ি। দিত না আর কি। হ্যাঁ, খুঁটা দিত, বা গরুই চলে আসতো। আচ্ছা। তো এক পর্যায়ে আপনার গরু মানে আশেপাশে ঘাস খাইতে খাইতে আর কি জঙ্গলের ভিতরে গরুটা ঢুকে গেল। গরু ঘাস খায়া বাইরে বার হয়ে গেছে অলরেডি। একটা জায়গা ছিল ওই জায়গায় আপনার গরু মরলে ওই গরুর চামড়াটা ছুইলা আর কি বিক্রি করে দিত চামড়া, ওই জায়গায় গরুটার কবর দিয়ে দিত। আচ্ছা। মানে যে ধরনের পশু মরতো ওই জায়গায় কবর দিত। আচ্ছা, আচ্ছা, অনেক বিড়ালের কবর আছে ওই জায়গায়। তো ওই জায়গার ভিতরেই অতি ফাস্ট চিত হয়ে পড়ে আছে, আর মনে করেন মুখ দিয়া ফেনা বাড়িতেছে। তো একটা এটা লোক কে দেখতে বলতেছে, এটা মানুষ আইছে, সবাই আইছে, কি হইছে গরুটার কি হইছে, এটা হলো টানা হেঁচড়া করতেছে আর অনেক কিছু করতেছে। তো একটা লোক বলতেছে, দেখলাম এই জঙ্গলের ভিতরে ঘাস খাইতেছে, গরুটা ভালো, আচ্ছা। তো এখন এইভাবে মারা যেতেছে গরুটা, বুঝলাম না। তারপরে আপনার বাসা থেকে ধান কাটার যে কাঁচি বলে, এই কাঁচি নিয়ে এসছে। মানে এক লোক বলছে যে এটা দিয়া কানটা একটু সামান্য কাইটা দাও, তাহলে গরুটা বাঁচতে পারে। তো কাটছে, কাটার পরে গরু বাঁচে নাই। তো এরকম আরো কয়েকবারই হয়েছে, আর অনেকগুলা গরু মরছে। বাড়ির পাশে আপনার শানুর বাড়ি আছে, ওই গরু মরছে ওই বাড়ির। তারপরে আপনার ওই পাশে আরো কয়েকজনের গরু আছে। কিন্তু তারপরে গরুগুলা কেন মরতেছে, এটার কি কোনো কারণ বা না, এটা এবং আপনার- প্রত্যেকটা গরু কি একই ভাবে মারা গেছে এইভাবে? হ্যাঁ, এইভাবে, কিন্তু সব একই স্পটে মরে নাই, বিভিন্ন স্পটে মরছে। এটা কিন্তু কি মানে কোন রকম রোগ হতে পারে না? সেটা সব গরু কি ধরতেছে? হ্যাঁ, মানে ওই জঙ্গলে সবাই বলে যে একটু আগে দেখছি ওই জঙ্গলে ঘাস খায়। এমন মানে তো হতে পারে যে যে গরুগুলা কি মারা গেছে প্রত্যেকটা গরুই ওই জঙ্গলের ভেতর থেকে ঘাস খায় আসার হ্যাঁ, পরে? আসার পরে মারা গেছে। তার মানে এমনও কিন্তু হতে পারে যে ওই জঙ্গলে কোনো এমন একটা বিষ পাতা বা কিছু একটা আছে যেটা গরু না বুঝে খেয়ে ফেললে তার এই রোগটা হয়। হ্যাঁ। হ্যাঁ, এটাও হতে পারে। মানে সবাই বলে যে এটা তো একটা কালো ছায়া, এরকম বা কোনো একটা কিছু। তো এক পর্যায়ে বছর অনেকগুলো গেল, ওই জায়গাটা এরিয়া দিয়ে দিছে যাতে কোনো গরু ছাগল কিছু না ঢুকতে পারে, কোনো মানুষও ঢুকে না। আচ্ছা। তো ওই জায়গায় একটা আপনার বাজনা গাছ ছিল, অনেক বড় বাজনা বিচি হয়, বাজনা গাছের বিচি হয়। বাজনা না সাজনা কোনটা? বাজনা ওইটা আপনার মনে করেন বাঁশ দিয়ে যে বানায় না, ঠুলুরি তৈরি করে, এই ঠুলুরির ভিতরে ঢুকে মারলে অনেক দূরে যায়। তো আমার এক বন্ধু ছিল রমজান ওর নাম, ও আমাকে বলছে যে দোস্ত সবাই তো এই ঠুলুরি মানে বিচিগুলো লয়ে যাবো, তো এক কাজ করি আমরা, চল আগে সকাল ভোরবেলায় বিচিগুলো আমরা পায়রা নিয়ে আসি। এই গাছটা ওই জায়গার মধ্যে, ওই জঙ্গলের ভিতরে। আচ্ছা। তো আমাকে ভোর সকালবেলা ডাক দিছে যেতে, আশেপাশের যে বাড়িঘর ওই গাছে বড়ই আছে, মানে পরে ওই বড়ই টুকা তারপরে ওই জায়গায় যাবো আর কি। আচ্ছা। অনেক অন্ধকার, আজান দেয় নাই এখনো। ওই ভোর 4টা হ্যাঁ, 4:30 এরকম সময়। ওইটা গেছে। পরে আমরা এই অন্ধকারে হালকা দেখা যায় না, মানে অন্ধকারে মানে যেরকম দেখা যায়। তা আমরা ওই বাজনা গাছ থেকে আমি বললাম যে দোস্ত তুই উঠ, ও বলতেছে না তুই উঠ। পরে আমি বললাম তুই উঠবি তো। পরে আমাকে হঠাৎ করে এইভাবে মানে চোখগুলো বড় বড় করে কি যেন দেখতেছে, আর আঙ্গুলটা দিয়ে দেখা যাচ্ছে ওই দেখ ওইটা কি। তা আমিও দেখলাম যে স্পষ্ট যে এটা একটা বিড়াল, সবই বিড়ালের মতন, পুরো সাদা বিড়াল, কিন্তু মাথাটা জানি অন্যরকম একটা, মনে করেন ছাগলের মাথার মতোই দেখতে দেখা যায়, দাঁত বাইর হয়ে আছে গাছের উপরে, সরাসরি আমাদের উপর লাফ দিছে। যে গাছে আপনারা ওঠার চিন্তা করতেছিলেন সেই গাছে? হ্যাঁ, তারপর সরাসরি লাফ দিছে, ও আমার ধাক্কা দিয়ে দৌড় দিছে, আমিও আর পিছিয়ে পিছিয়ে দৌড় দিছি, কিন্তু স্পিড পাইতেছি না, যে দৌড় দিয়ে যে পলামো। আবার যে ধান ক্ষেত, ধান কাটছে আবার পাশে, ওই ধানের গোড়াগুলো আমাদের পায়ে ব্যথা হইতেছে, কারণ জুতা ছিঁড়ে গেছে। তারপরে এক পর্যায়ে অনেক হাঁপাই গেছি, অনেক ভয় পাইছি, বাসায় যে শরীর হাত পা কাঁপতেছে। যাই হোক, তারপর ওই জায়গার আর কোনো নাম হলোই নেই, আর কখন ওই জায়গায় যাই নাই। এক পর্যায়ে যে কিছুদিন আগে তারপরেই আপনার ওই জায়গায় ঘর বাড়ি তৈরি করা শুরু হইলো, জঙ্গল কাইটা ফেলাইলো। তো ওই জায়গায় অলরেডি ঘর বাড়ি বানাইছে, বানানোর পরে আপনার 2 তলা ঘর বানাইছে। পিছন দিয়ে আপনার বিল্ডিং এর পিছন দিয়ে আপনার বড় বড় ফাটা ধরছে। তো বিল্ডিং অলরেডি ফাইটে আছে, যাই হোক এটা কোনো সমস্যা না। তো একবারে কোনার ভিতরে একটা রুম আছে, যে জায়গায় আপনার বাজনা গাছটা ছিল, ওই জায়গায় যে কাইটা যে রুমটা তৈরি হয়েছে, একটা রুমই সিঙ্গেল, ওই রুমের ভিতরে আপনার একটা লোক রুম ভাড়া নিছে, সিঙ্গেল, সে একা থাকে। তো উনি আপনার ওই রুমটা ভাড়ানোর কিছুদিন ভালোই ছিল, তার কয়েকদিন পর ওই লোকটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, যে লোকটা কোথায়, কি আসে বিষয়, লোকটা কই গেল, এই রুমে তো থাকার কথা। তো এক পর্যায়ে দেখে যে দরজা বাইরে দিয়ে আটকানো না, ভিতর দিয়ে আটকানো।
তো সে বললো যে ভিতর দিয়ে আটকানো। লোকটা বলতেছে মানে যে খেয়ালটা করছে বাড়িওয়ালার কাছে গেছে, বলতেছে দেখেন এটা ভিতর দিয়ে আটকানো, লোকটাকে ভিতরে মারাই গেছে না কি হয়েছে, হয়তো স্ট্রোক করছে বা হার্ট অ্যাটাক করছে, এরকম একটা কিছু হইতে পারে। তো দরজা ভাঙলো, দরজা ভেঙে দেখলো যে আপনার কাফন আছে না, এরকম একটা কাপড় দিয়ে আপনার পুরো পেঁচানো, পুরো মানে লাশ যেভাবে মোড়ানো থাকে একবারে ঘরের মাঝখানে। তো সঙ্গে সঙ্গে মানে মসজিদ আপনার বেশি দূরে না, 1 মিনিট দৌড় দিলেই আর কি মসজিদ পাওয়া যায়। হুজুর আসলো, আসার পরে সে দেখলো, দেখা সূরা পড়া শুরু করলো। সূরা পড়তাছে পড়ার পরে এবার বলতেছে যে এটা খোলো। তো আমরা দেখলাম কিভাবে ওই যে মলার ভিতরে আগুন ধরেছিল, ওইখান থেকে আমরা দেখলাম যে দরজা ভাঙতেছে। আপনার পাটা আছে না বাটে যে, এই পাটা দিয়ে আপনার দরজা, হ্যাঁ পাটা বড়টা, আচ্ছা পাটা, হ্যাঁ ওইটা দিয়ে দুজনে ধরে দরজা ভাঙছে। তো আমরা এদিকে দৌড়ে গেছি, কি হয়েছে চল দেখি। আচ্ছা। পরে হুজুরে এটা খোলাইতে বললো, বলে কেউ খুলবো না। পরে হুজুর খুললো, একটা পেজ খুললো। এই পেজ খোলার পরে লোকটা অটোমেটিক আপনার ওইটা দাঁড়ায় গেল, কিন্তু চোখ তার বন্ধ ছিল। এই অবস্থায় সে দৌড় দিল, মানে ঘর থেকে বাড়ালে সোজা একদম রাস্তাতে দৌড় দিছে। তো দৌড় দেওয়ার পরে লোকটা কি সেই লোকটাই যে এখানে থাকতো? হ্যাঁ ওই লোকটাই। তারপরে মানুষজন পিছিয়ে দৌড়ানোর পরে আপনার রাস্তাটা আঁকাবাঁকা, কিছু আঁকাবাঁকা যাওয়ার পরে আর লোকটা আর নাই, তাকে আর পাওয়া যায়নি, এখন আর পাওয়া যায়নি। তার আর কোনো হদিসই নেই। আচ্ছা আমাকে একটা জিনিস বলেন তো, যে এই ঘরে তাকে যে পাওয়া যাচ্ছিল না, কয়দিন যাবত ঘরটা তালা বন্ধ ছিল? এটা 2 দিন। আর তারপর ওই বাড়ির আরো কয়েকটা ঘটনা আছে। মনে করেন বাড়ি যে ফাটছে, বলছি মানে বাড়িওয়ালাকে স্বপ্ন দেখাইছে যে দেখ এই বাড়িটা কিন্তু ফাইটা যাবো, আমারে 2টা ছাগল দে। কি লগেই পুকুর, বড় পুকুর, নাম হচ্ছে আপনার বিমানবালা পুকুর। যে পুরুষ তাকে দেখা নাই, যে আর কি বাড়িওলি মানে মহিলা আর কি, তাকে স্বপ্ন দেখাইছে যে 2টা ছাগল দে আমাকে, নইলে তোর এই বাড়ি ভাঙ্গা পড়ে যাবো। আমাকে বলতে কাকে? কি বলতে পার না, মানে তাকে স্বপ্নে দেখাইছে পুকুরে 2টা, হ্যাঁ পুকুরে নিয়ে ফালাবি ছাগল 2টা, এমনকি পুকুরে ফালায়া বাঁশ দেয়া নিচে, পানি নিচে চাপ দিয়ে ধরে রাখবি, যাতে ছাগলটা যতক্ষণ দম বন্ধ না হয় ততক্ষণ ধরে রাখবি, মারা যাবো আর ওটাকে আমরা নিয়ে যাবো। এরকম একটা স্বপ্ন দেখাইছে না। সে আবার তারপরের দিনে পুকুরের পাশে দাঁড়ায় বলতেছে আমাকে স্বপ্ন দেখাস, কাম হইব না, ছাগলকে একটা যদি কাছে একটা মুরগির ডিম তাও দিব না। বাড়িওয়ালি বলছে, হ্যাঁ বাড়িলে পুকুরের ছায়া পাশে দাঁড়ায়। আচ্ছা, ডর মানে ভয়। 3 মিনিটের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে। আপনি শুনছেন ডর, এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজি কিবরিয়া এবং আমার টিম মেম্বারদের সাথে নিয়ে আপনাদের সঙ্গে আছি। প্রিয় শ্রোতা, আমরা মাত্র 3 মিনিটের ছোট্ট একটা বিরতি নিতে চাই। আজকে আপনি ডরে যে ঘটনাগুলো শুনবেন, সেগুলোর চাক্ষুষ প্রমাণ বা সেগুলো সম্পর্কে কিছু ছবি আমরা আমাদের ফেসবুক পেজে আপলোড করেছি। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC Radio FM 89.2। ডর FM 89.2। ডর মানে ভয়। বিরতির পর আরো একবার স্বাগত। ডর এমন একটি অনুষ্ঠান যেটা বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে সেই জায়গাটিতে বসে পুরো সপ্তাহব্যাপী রেকর্ড করা হয়। যারা ডরে যোগ দিতে চান তাদের শুধুমাত্র 2টো জিনিস মাথায় রাখতে হবে। 1 নম্বর হচ্ছে অন্য কোনো রেডিও শোতে আপনি অংশগ্রহণ করেননি, এবং 2 নম্বর হচ্ছে বাংলাদেশের বিভিন্ন অ্যাডভেঞ্চারাস জায়গাগুলো ঘুরে দেখার মতো অ্যাডভেঞ্চারাস আপনি যদি মনে করেন এবিসির এই টিমের সাথে যোগ দিয়ে আপনার জীবনের ভৌতিক ঘটনাগুলো লাখো মানুষকে আপনি এবিসি রেডিও ডর অনুষ্ঠানে শোনাতে চান, তাহলে আপনি যোগ দিতে পারেন। আমাদের এখানে ফোন নাম্বার আছে, সেই ফোনে ফোন করে আপনার জীবনের ভৌতিক ঘটনার সারাংশটুকু বলতে হবে, খুব ছোট করে। ফোন নাম্বারটা মনে করিয়ে দিচ্ছি, 09613892। আমি আবার বলছি, 09613892 এই নাম্বারে। প্রিয় শ্রোতা, আমরা চলে যাচ্ছি সেই হন্টেড প্লেসটিতে যেখানে বসে সুমন এবং রেহান আজকের অতিথিদের জীবনের ভৌতিক ঘটনাগুলো শুনেছে এবং লাখো মানুষকে শোনাচ্ছে। গল্পের ঠিক সেই জায়গাটিতে যেখানটায় আমরা বিরতি নিয়েছিলাম। ডর
তার আবার ছাগল আপনার অল টাইম ছাইরা পালে, ছাগল গরু যা আছে সব ছাইরা পালে, আবার ছাদের উপরে খুঁটা সহ ছাগল ঘুমায় এরকম। তারপরের দিন দেখলো যে গাছের যে ডালের ভিতরে ফাঁসিতে ছাগল ঝুলানো। তো এটা দেখে অবাক হয়ে গেল, অনেক উপরে ডালে। তো আমরা তাড়াতাড়ি করে গাছের ডালে উঠলাম, তো আমরা এটা খুললে এটা নামাইছি, শক্ত হয়ে গেছে অলরেডি, মানে রাত্রে মারা গেছে। বাড়িলে বলতে আমার স্বপ্নে দেখাইছে 2টা ছাগল দেন, তো ছাগল মাইরা ফেলাম একই ডালের সাথে 2টা ছাগল একভাবে প্যাঁচ খাওয়া। এটা ইম্পসিবল যে 2টা ছাগল লাভ দিবে একইভাবে বাজে যাবে। এটাই তো। এবং কয়টা ছাগল ছিল ওখানে? ছাদে ছিল আপনার মনে করেন 10টার মতনই ছিল, মানে অনেকগুলো ছিল, ওর মধ্যে 2টা ছাগল এরকম ফাঁসিতে ঝুলানো। কানেকশনটা তুই যেটা বললি যে ওই যে পিশাচের এটা শুরু, মানে যেভাবে দিতে বলেছে যে ওই ছাগলগুলোকে পানির নিচে ধরে রাখতে, যত আমরা কিন্তু আজ পর্যন্ত এভাবে দিতে শুনিনি। আর আমি যেটা নিয়ে সবচেয়ে অবাক হয়েছি যে এই পিশাচ প্রথা, এটা হচ্ছে এক ধরনের সাধনা যেটা মানুষ ইন্টেনশনালি করে। যাদের মনোভাব এই ধরনের থাকে, এই ধরনের খারাপ কিছু করতে চায়, তারা নিজে থেকে ইচ্ছাকৃতভাবে পশু পাখিকে এই স্টাইলে বলি দেয় যে পানিতে ডুবায় মারা না, এটার মধ্যে একটা কষ্ট আছে, একটা ক্রোধ আছে। হ্যাঁ, ওই পশুটার কিন্তু একটা ক্রোধ জন্ম নেয় যে আমাকে জোর করে মারা হচ্ছে এভাবে, এবং ওই ক্রোধটাকে কাজে লাগায় এই যে পিশাচিনীর ব্যাপারটা বা পিশাচের ব্যাপারটা নিজের মধ্যে তৈরি করা, যে এই কষ্টটাকে আমি ফিল করব না, আই উইল বি হ্যাপি টু সি অ্যান অ্যানিমাল ডাইং লাইক দিস। হ্যাঁ, এই জিনিসটাকে কাজে লাগানো হয়, কিন্তু এখানে কিন্তু জোরপূর্বক বলা হচ্ছে তুমি এটা করো। এবং আরো একটা কানেকশন হচ্ছে যে ওনার, এই জন্য জিজ্ঞেস করলাম যে হাসান ভাইকে যে কয়টা ছাগল ছিল। ছাদে অনেকগুলো ছাগলই ছিল, ওখান থেকে মাত্র 2টারই এই ঘটনা ঘটেছে, এবং 2টার কথাই স্বপ্নে বলা হয়েছে। কিন্তু অবশেষে উনি একটা ছাগল দিছে, অবশ্যই এইভাবেই দিয়েছে। হ্যাঁ, লোকজন ডাক দিয়া কইছে ছাগলটা ফালায়া এরকম করে বাইরে যাতায়াত ধরো। তো গলার ভিতরে মানে যে টান, মানে ফাঁসির মতনই লাগায় বাঁশের ভিতরে বাইন্দা ডাইরেক্ট মাথা চাপাতে ধরছে পানির নিচে। মানে এটা তো আরো বেশি। তো এটা দেখে আমরা অনেকই করছি যে এরকম কিছু। হাসান ভাই, আর কোন ধরনের কোন এক্সপেরিয়েন্স কি আছে আপনার? মনে করেন আমার এরকম আরো কিছু ঘটনা ঘটছে আমার সাথে, যেগুলো আমি অনেক ভয় পাইছি। এমনকি আমাদের বন্ধু বান্ধব বা আমাদের বাড়ির যে আরো লগের পাশের ঘরে যে মেয়েরা থাকে, ওরা অনেক ভয় পাইছে। একদম কাছের মানুষদের সাথেই ঘটেছে এটা। মনে করেন আপনার একটা মেয়ে ছিল, অনেক ভালো ছিল মেয়েটা, তার সাথে আমরা প্রতিদিন গোল্লা খেলতাম, বউচি খেলতাম। আপনাদের সমবয়সী? হ্যাঁ, আমাদের সমবয়সী একটা মেয়ে, কিন্তু আমরা ছেলে মেয়ে একসাথে খেলতাম। আচ্ছা আচ্ছা। তারপর মনে করেন একদিন মেয়েটা আপনার মা ওরা অনেক মারছে, ওর আম্মু। আচ্ছা, এটা কতদিন আগের ঘটনা? এটা আপনার আরো অনেক বছর আগেরই, সঠিক খেয়াল নেই তখন। হ্যাঁ, এরকম 4-5 বছর হবে। অনেক মারছে, মায়েরা বলছে ঘরতে বাইর হয়ে যা, ওরা বাইরে বাইর করে ভিতর দিয়ে দরজা আটকায় দিচ্ছে। কখন সেটা কি দিনের বেলা বা রাতের বেলা? তারপর অনেকক্ষণ দরজা ধাক্কাইছে, আম্মু খুলো, আম্মু খুলো। ওর আম্মু আর কোনো সারা শব্দ দেয় না, কোনো সারা শব্দ দেয় নাই। আচ্ছা। তো না দেওয়ার পরেও বাইরে দিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে। তো হাঁটতে হাঁটতে এক লোক আবার দেখছে যে কিরে তুই যাই কি করতেছস, পরিচিত বাসায় যা। এটা কি পরিচিত কেউ? হ্যাঁ, পরিচিত, আর চিনে, মানে আশেপাশে এলাকার লোকজন। এলাকার লোকজন বলতেছে যে আম্মু তো আমাকে বাইরে করে দিছে। আচ্ছা, এখন তো আমার মা আমার কাছে চাইলের বস্তা তো আমি বাসায় রাখতে হইব আমার, তারপর তুমি তো তোকে আর কি বাসায় নিয়ে যেতে পারবো। আচ্ছা, তুই থাক, এনেই থাক, আমি চাইলের বস্তা রেখে আসতেছি বাসায়। তো হ্যাঁ, বাসায় গেছে, আয়সা দেখে আর মেয়েটা নাই। প্রায় 1 দিন হয়ে গেল নাই। তারপর বাবা মা ওর খুঁজতেছে, কি রে আমার মেয়েটা হয়তো বাইর করে দিলাম। একটু পরে নাকি ওর বাবা মা ওর দরজা খুলে দিছে যাতে ঘরে ঢুকে, আর ঢুকে নাই। আর আসার নামে কোনো খবর নাই। তারপর মনে করেন এক লোক রাস্তার পাশে একটা বড় কবরস্থান আছে, ওই জায়গায় একটা খেরের একটা বড় বোঝা আছে। আচ্ছা। তো ওই বোঝার পাশে গিয়া বোঝার ভিতরে ঢেলান দিয়া বসে মোবাইলে গান শুনতেছে হেডফোন দিয়া। আচ্ছা আচ্ছা। তো সে ডাইনের দিক তাকায় দেখে কি তার পাশেই হাতের লগে একটা কি জানি বাড়ি খেয়েছে। বাড়ি খেলো, তাকায় দেয় যে একটা পা, মানুষের পা। তো সেটা দেখে ডরে লাভ দিয়ে উঠছে, কিরে পা কার এটা? ঠিক রাত্রেবেলা দেখছে সে? না, সন্ধ্যার দিকে হয়, পরের দিন সন্ধ্যার ঘটনা। সন্ধ্যাবেলা। তো লোকটা পা দেখে ভয় পেয়ে গেছে, কি এটা পা কই থেকে আসলো। তো সে আর কোনো ভয় না পেয়ে পাটা ধরে টান দিল। টান দেওয়ার পরে একদম পুরো ওই মেয়েটার লাশটা একদম বাইর হয়ে আসছে। ওই মেয়েটা কিন্তু লাশটা কোনো স্বাভাবিক না, তার পুরো শরীরে কামড়ের দাগ, পা থেকে মাথা পর্যন্ত, আপনার জিভলা পর্যন্ত কামড়ের দাগ আছে। আপনার আমরা তো দেখছি, এমনকি আমাদের এলাকার সবাই দেখছে। শুধু হাফ প্যান্ট পরা ছিল আপনার। আচ্ছা আচ্ছা। বাচ্চা মেয়ে? হ্যাঁ, ছোট। আচ্ছা, এটা 5-6 বছর হবে। পরবর্তীতে পোস্টমর্টেম বা এই ধরনের কোনো কিছু কি করা হয়েছে? পুলিশের সাথে কোনো রকম কোনো? না, পুলিশের কাছে দেওয়া হয়নি, এলাকার মানুষই মিটমাট করছে এটা। আপনার মনে করেন কামড়ের দাগগুলো ছিল আপনার কুকুরের যে বড় বড় 2টা দাঁত থাকে না, এরকম বড় বড় দাঁত আপনার যে সিরিয়ালে 4-5টা থাকে বা নিচে উপরে, কামড় দিলে কিরকম গর্ত হবে, এরকম গর্ত ছিল। আচ্ছা, রাইট। এটা যদি মানে আমরা যদি ইনকেস ধরি যে মানে কোন মানুষের কামড়ের দাগের মতো না, পায়ের আঙ্গুলে শুদ্ধ, বুড়ো আঙ্গুলে শুদ্ধ কামড়
ছিল, মানুষ পায়ের বুড়ো আঙ্গুলে কেন কামড় দেবে? সেটা মানে মানুষ হলে এভাবে অন্তত হতো না। মানে আমরা আসলে এই প্রশ্নটা এই জন্য ছিল যে আমরা বিভিন্ন জায়গায় পত্রপত্রিকায় অনেক ধরনের বাচ্চা মেয়েদেরকে রেপ করা হয়, হ্যাঁ বুঝছি, বাজে কিছু ঘটনা আমরা শুনি। বুঝতে পারছি। তো সেই জন্য আমরা এটা জিজ্ঞেস করলাম। বাট আপনি যেই বর্ণনা দিয়েছেন তাতে অন্তত এটার কোনো মানে সিমটম মনে হয় না। আপনার পায়েও কামড় ছিল, দুনো পায়ে, আপনার হাতেও কামড় ছিল। এটা শেষ পর্যন্ত কোনো কিছু বোঝা যায় না যে আসলে না, কিভাবে। পরে- আচ্ছা, বাবা মা কি তার নিজের বাবা মা ছিল না সৎ বাবা মা ছিল? নিজের বাবা মাই ছিল। আসলে খুবই একটা মানে বাড়ির পাশে তো এইটা আমাদের থেকে একটা জিনিস আমার মনে হয় প্রত্যেকের জানা উচিত, শাসনের একটা লেভেল আছে, অতিরিক্ত শাসন ভালো না। আমার একটা বন্ধু ছিল বিল্লাল, আর একটা ছোট বোন ছিল আসমা নাম। আচ্ছা, তারপরের দিন রাত্রেবেলায় ঘুম থেকে ওইটা দরজা খুলা ওই খেরের ওই জায়গায় চলে গেছে মানে সরাসরি। ঘুমের চোখেই চলে হ্যাঁ গেছে। হ্যাঁ, ঘুমের চোখে চলে গেছে। তারপর চলে যাওয়ার পর আমার মা মনে করছে যে আর কি একটু টয়লেটে গেছে, খুঁজে পায় না, 10 মিনিট হয়ে গেছে, পায় না। ও খেয়ারের ভিতরে মাথা ঢুকায় বসে আছে, ওই যে জায়গা থেকে বাইর করছে ওই জায়গায় মাথা ঢুকায় বসে আছে। My God. পরে মানে ওর বড় ভাই দৌড়ে গেছে, যায় দেখে এই কাহিনী। যে মেয়েটা মারা গেছে ওই মেয়েটা আর এই মেয়েটা কি বান্ধবী ছিল? হ্যাঁ বান্ধবী ছিল, আমরা মানে একই জায়গার বুঝতে পারছিস? বন্ধু। যে মানে মারা গেছে যেই মেয়েটা এই বিভৎস ভাবে মারা গেল then ওই each জায়গায় other. বান্ধবী ছিল। মানে খুবই ভালো সম্পর্ক, ক্লোজ ছিল তারা। হ্যাঁ, কিন্তু বয়সটা তুই চিন্তা কর, ওই বয়সে তো এরকম একটা ঘটনা ঘটছে, ওখানে যাইতেই একটা পিছিমের ভয় লাগার কথা। ভয় লাগার কথা। তারপর ওর ভাই, আমি গেছিলাম আমার ভাইয়ের সাথে, ওর ভাই করলো কি ওরা ধৈরা থাপড় মারল, কেন কি লেগাইছিস তোর এত বড় সাহস? কিন্তু আর কোনো হুশ নেই, ওর চোখ বন্ধ। তো ওর এইভাবে ধৈরা দুজনে হাত ধরে ঘরে নিয়ে আসলাম। ঘরে নিয়ে আসার পর ও নিজের ঘরে ঢুকে না, ঢুকতেছে আরেক ঘরে ঢুকে মানুষের যে ল্যাপের নিচে ঢুকে বসছে। তো ওকে অনেক ডাক দেওয়ার পরে কামড়ে অ্যাবনর্মাল হ্যাঁ, মানে দরজার পিছ একবার ল্যাপের নিচে ঢুকতেছে, ল্যাপের নিচে ভাড়া চিৎকার মারতেছে, ও মা ওকে চিৎকার মারে আবার দরজার পিছনে পলাইতেছে, কোনটা আবার চিল্লান দিতেছে, মানে চিল্লাইতে আবার দেখা যায় আবার অন্য জায়গায় চলে যেতেছে, আবার দৌড় দিতেছে, কি করতেছে হয় নিজেও মানে বলতে পারবো তো না। দূরের থেকে আমল করছে। ঠিক আছে, এর পরবর্তীতে মানে সে কি ঠিক হয়ে গেছে না কবিরাজ টবিরাজ ঠিক হয়ে দেখা গেছে, দিয়েছে? ঠিক হয়ে গেছে। আচ্ছা, বা হাসান ভাই মানে মানে আর কি ধরনের অভিজ্ঞতা আপনার হয়েছে? আরো একটা অভিজ্ঞতা আছে, যেটা আপনার মনে করেন আমি ময়মনসিংহ গেছিলাম আমার বন্ধু বান্ধবের সাথে। আচ্ছা, তো আচ্ছা। ওই জায়গায় একটা ঘটনা ঘটছে, মানে ঘুরতে গিয়েছিলাম, যে ওরা তো গার্মেন্টসে চাকরি করে। আচ্ছা আচ্ছা, তো ওরা বলছে আচ্ছান দেশে তো যাবো, আমার সাথে তুই কি যাবি? তারপর আমরা কিছুদিন পরে রওনা দিয়ে দিলাম অলরেডি। তো মনে করেন রওনা দিলাম আমরা বিকালে, আপনার পৌঁছাইলাম আমরা অনেক রাত্রে। ময়মনসিংহে পৌঁছে। হ্যাঁ, তো মনে জায়গাটার নাম কি মনে আছে হাসান ভাই? না, ওটা একদম বর্ডারের কাছাকাছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটাই জানতে চাচ্ছিলাম যে কতটুকু গভীরে মনে আছে। হাইওয়ে রোডে নামাই দিছে, আচ্ছা বন্ধু আছে আনোয়ার আর একজন জাহাঙ্গীর, আচ্ছা, ওদের দুজনের বাড়ি ওই জায়গায়। তো নামাই দিছে, কোনো রিক্সা নেই, কিছু নাই, খেত দিয়ে হাইটা জানলা এরকম যেন রাস্তা, মাটির রাস্তা, একবার বর্ডারের কাছাকাছি ধরতে গেলে। তো যাইতেছি আমি বলতেছি কি রে এই জায়গায় তো অনেক ডর লাগতেছে, ঝিঝে পোকা চিচি করে ডাকতেছে। তারপর আপনার কোনো সারা শব্দ নেই, আমরা অস্তে একটা কথা বললে অনেক জোরে শোনা যাইতেছে, আচ্ছা আচ্ছা, নীরবতার কারণে। হ্যাঁ, পাতার আওয়াজ শুনলেই মনে করেন অনেক, এত আওয়াজ শোনা যাচ্ছে, একদম নীরব। তো যাইতে হঠাৎ দেখলাম যে ও বলতেছে যে কি রে আমরা তো আইসা পড়ছি, ওই যে দেখা যেতেছে, কিন্তু আসলে দেখা যেতেছে না ওই জায়গা না। যাইতে একবারে শিওর ভাবে যা অরিজিনাল জায়গায়, মানে যে জায়গায় বাসা ওই জায়গায় মানে পৌঁছে গেলাম। দেখা যাচ্ছে ওই যে দেখা যায়, দেখ মোমবাতি মানে কুপির যে হারিকেনের যে আলো, এটা দেখা যাইতেছে। তো আপনার বাড়িতে যাওয়ার আগেই বাম পাশে আপনার একটা আম গাছ আছে, মানে আম গাছের পাশ দিয়ে যাইতেছি, হঠাৎ করে আমার চোখ গেল। তখন মানে আম গাছটা দিয়ে যখন চোখ গেল, তখন আমার মনে করেন সময় 11টা, 11:30, 12টা মনে বাজে। আচ্ছা, আমি হঠাৎ আমার আম গাছটার দিকে চোখ গেছে, চোখ যাওয়ার পরে আমি দেখতে পেলাম যে একটা 5 থেকে 6 বছরের বাচ্চা, সে আমার দিকে এইভাবে মানে ব্যাকা হয়ে চায় আছে। আচ্ছা, তা আমি ভাবছি যে এটা মানে কল্পনা, আমার মনের ভুল, কিছু নেই, 11টা 12টার সময় বাচ্চা ঘুরতে আসবে। তারপর বাচ্চাটা আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু অনেক কালো বাচ্চাটা, অন্ধকারে যেমন মিশা আছে এরকম। তা আমি ভাবছি যেমন কল্পনা, হয়তো মনের ভুল। তো আমি হাঁটা শুরু করছি, বাসায় গেছি, আর মার সাথে দেখা করছি, ওই জায়গায় ওর মা থাকে, ওর মার সাথে দেখা করছি। তো আমরা খাওয়া দাওয়া করছি, পরে আমরা মনে করেন যে ঘরে মানে ঘুমামো, ওই ঘরে আপনার জানালাটা আপনার বিপরীত মানে পাশে, জানালাটাই আপনার পূর্ব পাশে। আচ্ছা, আচ্ছা। পশ্চিম দিকে মাথা দিলে আপনার পাটা পরে আপনার এই দিকে, জানালা বরাবর পা পড়ে। হ্যাঁ পা পরান, পশ্চিম দিকে মাথা দিতে হবে, কিচ্ছু করার নেই। তো আপনার আমরা এইভাবে শুইলাম, তো আমরা 3 জন এক খাটে শুইলাম, আর একবার ওই পাশে পুনা আর আম্মু আর একটা ছোট মিন আছে ওই পাশে শুইছে। তো শুইছে, আমি আবার রাত হয়েছে, আমি আবার অনেক দেরিতে ঘুমাই। শোয়ার পরে আমি ওর বুকের উপর হাত দিয়ে শুয়ে আছি, চোখ বন্ধ করে আছি। তো এক পরে দেখলাম যে মানে শেষরায় মানে নিচের দিকে যেতেছে। আপনার ফ্রেন্ড? হ্যাঁ, তার আধা ঘন্টা পরে, মানে শোয়ার আধা ঘন্টা পরেই
শেষরে নিচে দিয়ে যেতেছে, তা আমি মনে করছি যে মানে পা আডু ব্যাগা করতেছে বা ভালো লাগতেছে না এরকম কিছু। কিন্তু আস্তে আস্তে ওর বডি থেকে আমার মাথার বুকের কাছে হাত এসে বললো, আস্তে আস্তে ওর মুখের কাছে, আস্তে আস্তে একবার তলেই চলে গেল। তাই মনে হচ্ছে মানে উঠা বইছে না জাগে, মানে ও চাইছিল যে আমি যাতে না জেগে যাই, এই কারণে অস্তেই করে বাইর হইছে। তা আমি মনে কথা চোখ বন্ধ করে উঠেছি, হঠাৎ করে ও মা অনেক জোরে একটা চিৎকার করছে। চিৎকার পরে আমরা সব লাভ দিয়ে উঠছি, আমিও সবার আগে লাভ দিয়েছি। ওর মা তাড়াতাড়ি করে হারিকেনটা কমানো ছিল, এটা বাড়াই দিছে। বাড়ায় হারিকেন নিয়ে এসে দেখে, শুনবে আপনি বিশ্বাস করবেন না, আপনার এতটুকু ফাঁক জানলার যে শিকগুলা আপনার 2 থেকে 3 ইঞ্চি ফাঁক, এই ফাঁক দিয়ে আপনার হাতটাই ভালো করে যাবো না, ভালো করে হাত বাইর করতে পারবেন না। ওই ফাঁক দিয়ে রান পর্যন্ত একদম পুরো বাইরে, জানলার বাইরে। আর মনে করেন জানলাতে তাকাইলে কিন্তু আবার সরাসরি আম গাছটা দেখা যায়। তারপর মনে করেন জানলার বাইরে এখন আমরা টানতেছি, বানানো আটকা গেছে, আটুরি নেই মানে যে রড গুলা আপনার 200 রড হবে, ওটা ব্যাক হয়ে গেছে। তো আমরা ও চিৎকার দিতেছে, তাড়াতাড়ি বাইর কর আমার পাটা, তাড়াতাড়ি বাইর কর। বাইর করার পরে ও বলতেছে পানি দাও মা, পানি দাও। তাড়াতাড়ি করে পানি দেওয়া হয়েছে, তো পানিটা খাইছে। বলতেছি কি রে তোর তো আমি ভালোই দেখলাম, তুই শুয়ে আসছস, আস্তে আস্তে হ্যাঁসটা নিচে যেতেছস, বুঝলাম না। কয় হাসান আমি পা দিয়ে শুয়ে আছি, দেখলাম যে জানলার পাশে ও শিখ দিয়ে ধরলো একটা বাচ্চা, আমার দিকে ভাবে জানলার ফাঁক দিয়ে চাই আছে, চোখগুলো বড় বড় করে। তো আমি ওর চোখের দিক তাকাই রয়েছি, তো আমি ওকে জিজ্ঞাসা করতে পারতাছি না যে তুই কি, অনেক কালো বাচ্চা। আমারও বলতেছে আর কি আনোয়ার, কয় আমার পাওয়া খাপা যা ধরছে। ধরার পর আমি কিছু বলতে পারতেছি না, তরে বলতে যেতেছি তাও পারতাছি না, আমি শুধু ওর চোখের দিক তাকাই রয়েছি। তো আমার পা ধরে এমন শক্ত ভাবে ধরছে, বিশেষ করে আমার পায়ের ভিতর পুরো 5 আঙ্গুলের ছাপ পুরো বসে গেছে। দইটাকে টাইনা বাইর করছে, তাও 1 পা 2 পা ধরলো আরেক কথা। পরে আমরা তো বাইর করলাম ওরে, আবার আগের ভাবে স্বাভাবিক ভাবে আনলাম, পানি খেলো, আমার ঘটনা বললো এরকম এরকম। তারপরে জাহাঙ্গীর বলতেছে, কই তুই তো খারো খারো এন একটা কথা আছে। কয় কি? কয় আমি তো ওই বাচ্চাটা দেখছি। আমি কি দেখছস? করেছে ও আমারে দেখে আঙ্গুল দিয়ে হাত মারাইতেছে। পরে আমি আবার বললাম যে আমিও দেখছি, কিন্তু আমি বিশ্বাস করি না। মানে ওই যে রাস্তায় আসার সময় যেটা আম গাছের নিচে আমি ওরা দেখছি, আমার দিক চাই আসলে, কিন্তু আমি ভাবছি মনের ভুল। তা আনোয়ারের মা আবার বলতেছে, আনোয়ার ওরা চিনছস? কেউ তুই চল, ছোটবেলা চলতি খারাপ ছিল বাচ্চাটা, ছোট হলে কি অনেক দুষ্ট ছিল, হাজি। কয় না আমি চিনি নাই। আর কি হয়েছিল? কইতাছে যে এরকম এরকম একদিন আম গাছে উঠছিল আম পারতে, সন্ধ্যার সময় উঠছিল আম গাছে আম পারতে। সন্ধ্যার সময় ওঠার কারণে ও আম গাছ থেকে শয়তানে ধাক্কা দিচ্ছে না কি করছে বলতে পারে না, আম গাছ থেকে পয়রা সঙ্গে সঙ্গে মারা গেছে। স্পটে আর কি ডেট। তাহলে কি আর কেউ কি দেখেছে এই বাচ্চাটাকে আর কখনো? হ্যাঁ সবাই দেখতো তো, কিন্তু এইভাবে মানে কেউ দেখে না, একমাত্র ও আনোয়ার আসার পরেই বাচ্চাটা দেখা দিছে। শোন দোস্ত, কাহিনীটা দেখ, এই বাচ্চাটা যে মারা গেছে এটা হাসান ভাই আপনি তো আগে জানতেন না? আমি জানতাম না, ওর মা বলছে। উনি কিন্তু এমনি দেখছে, এমন হয়তো যে এলাকার কেউ একজন দেখছে, তাহলে বুঝতাম যে রাত্রেবেলা যাচ্ছে, জানে এখানে একটা বাচ্চা মারা গেছিল, ভয়ে তাকে দেখতে পাইছে, কিন্তু উনি তো চেহারা পর্যন্ত চিনে না। আবার মনে করেন যে বাচ্চার যে মরছে, মানুষ বলে যে এটা ফাজিল, মরছে ভালো হয়েছে, মানুষ এটার কোনো সময় ভালো বলে নাই, বাচ্চারা ভালো বলে না। এখানে আরেকটা কানেকশন দেখতে পাচ্ছি যে ওই যে আগে 2 জন বন্ধু ছিল, ছোটবেলায় একসাথে ছিল, এবং আনোয়ার আসার পরেই এই বাচ্চাটা এই ঘটনাটা ঘটিয়েছে এবং আনোয়ারের সাথেই ঘটিয়েছে। দেখা কিন্তু এই 2 জনকেও দিয়েছিল, হাসান ভাইকেও দেখা দিয়েছে, হাসান ভাইয়ের পাশে যে আরেকজন ছিল 2 জনকেই দেখা দিয়েছে। আনোয়ার দেখছে আপনার জানলা দিয়ে আসছে, আর আনোয়ার হচ্ছে পুরো সাফার করছে বিষয়টা, যে ছোটবেলায় যার সঙ্গে একসাথে। এই যে কানেকশন কিছু কিছু আছে না, যে আমরা শুনি না যে মরার পরেও কেউ অনেক কিছু সম্পর্ক থাকে, কেউ ছাড়তে চায়, সাথে করে নিয়ে যেতে চায়। আনোয়ারের এরপরে আনোয়ারের কি আর কোনো ধরনের কোনো প্রবলেম হয়েছিল কিনা, বা আনোয়ার এরপরে আর এই সমস্যার মধ্যে পড়েছে কিনা? এরপরে মনে করেন বাড়িটা বন্ধ করে দেওয়া হয়েছে, যে জানলার পাশে আর কোনোদিন না আসতে পারে, কারণ ওই ঘরে ঘুমাইতে হয় মানুষ। তো বন্ধ করার পরেও কি হয়, ওই চালের ভিতরে ঢিলা মারে, এখনো ঘটে সেই ঘটনা। ঢিলা মারে মাঝে মাঝে, বড় এত মানে ইটের চাক্কা যেটা ওটাতে ঢিলা মারে। এটা কি আনোয়ার বাড়ি গেলেই এই ঘটনাগুলো? আনোয়ার বাড়িতে গেলে ইটের শব্দ হয়। আই থিঙ্ক আনোয়ারের সেফ থাকাটা খুব জরুরি। আমার কেন জানি মনে হচ্ছে মানে সামহাও আনোয়ার কি যেদিন সে গাছ থেকে পড়ে যায় সেদিন কি আনোয়ারেরও যাওয়ার কথা ছিল তার সাথে গাছে উঠতে? না, আনোয়ার তখন ঢাকা এসে বসছে ওর আব্বুর কাছে। কত কিছু ঘটতে পারে তাই না? শোন, এমনও হতে পারে যে আনোয়ার চলে যাওয়াতেই হয়তো এই বাচ্চা ছেলেটা প্রচন্ড লোনলি ফিলিংস থেকে আরো বেশি দুষ্ট হয়ে গেছিল। ওকে হাসান ভাই, তো এই ছিল আপনার অভিজ্ঞতাগুলো। আমার কিন্তু মানে লাস্টেরটা শুনে কিন্তু দোস্ত কেমন জানো যে লিটন ভাই ছিল, জানালা দিয়ে টান দিয়ে পা ইয়ে করে ফেলেছিল, তো এইখানেও কিন্তু আমরা একটা সেটা ধরনের একটা বিষয় দেখতে পাবো। তবে তুই যে কানেকশনের ব্যাপারটা বলছিস দোস্ত, এই ব্যাপারটা আসলেই কিন্তু
অন্যরকম। দুইটা কানেকশন কিন্তু পেলাম। ওই যে একটা মেয়ে যে কামড়ে যে মেয়েটাকে মেরে ফেলেছিল, ওখানেও তার ছোটবেলার বন্ধু, রাইট, সে চলে গেছে ওই জায়গাটার মধ্যে, এবং এখানেও তার ছোটবেলার বন্ধুই তাকে টানছে। একটু মনে করে দেখ, আমরা বহু আগে আমাদের সাথে মানিকগঞ্জের একজনের কথা হয়েছিল, সবুজ, তার বন্ধু যে মারা গিয়েছিল ওই মাছ ধরতে গিয়ে। রাইট রাইট। তারপরে সে যখন মারা যায় ওকে বলে গিয়েছিল আমি তো চলে যাচ্ছি, তুই সাবধানে থাকিস। এবং সে একদিন আসার সময় এই বাঁশঝাড়ের নিচে তার বন্ধুর ডাক শুনতে পেয়েছে। সুমন ভাই, আমি আরেকটা কানেকশনের ঘটনা জানি। ডর মানে ভয়। আরেকবার ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেল। মনে করিয়ে দিচ্ছি, আপনি শুনছেন হন্টেড প্লেস ভিত্তিক শো ডর, এবিসি রেডিও FM 89.2 আমাদের এবিসি রেডিওর মেয়ে বন্ধু, ছেলে বন্ধু সবাইকে স্পেশালি আমন্ত্রণ জানাতে চাই ডর অনুষ্ঠানে। অনেকেই বিভিন্ন ধরনের নিরাপত্তার কথা বলে আমাদের এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করার সাহস পান না। আমরা তাদেরকে আশ্বস্ত করছি, এবিসির খুব শক্তিশালী একটি টিম থাকে আপনাদের সঙ্গে, যারা দেশের বিভিন্ন জায়গাতে গিয়ে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করে এই অনুষ্ঠানটি ধারণ করে। সুতরাং আপনি যদি এইরকম অ্যাডভেঞ্চার প্রিয় হন এবং আপনার জীবনে যদি একটা স্মরণীয় স্মৃতি করে রাখতে চান, ভৌতিক ঘটনার মধ্য দিয়ে কোনো একটি জায়গাকে, একটা রেডিও অনুষ্ঠানকে, আপনি আমাদের এখানে আসতে পারেন। আমাদের এখানে আসার জন্য আপনাকে ফোন করতে হবে। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892 আমি আবারও বলছি 09613892 ফিরে আসছি ঠিক রাত 12:06 ডর। ডর মানে ভয়। রাত 12:06 ঘড়ির কাঁটায় একটু আগেই নতুন একটা দিন শুরু হয়েছে। অদ্ভুত একটা বিষয় হলো, ঘড়ির কাঁটা শুক্রবারের জন্য 24 ঘন্টার প্রথম ঘন্টায় পা দিলেও এবং ঘন কালো অন্ধকারে পা দিলেও আমরা এই 24 ঘন্টাকে কিন্তু একটা রাত বলে সম্বোধন করি না, করি একটা দিন বলে। আমরা বলি 24 ঘন্টায় একটা দিন। আমরা আলো দেখতে পছন্দ করি, কারণ আমরা অন্ধকার ভয় পাই। অন্ধকার নিস্তব্ধতার, অন্ধকার থেমে থাকবার, অন্ধকার আতঙ্কের, অন্ধকার অমানিসার। সেই অন্ধকারের প্রথম প্রহরে আপনাদের আরো একবার স্বাগত ডরে। ডরের সেই ঘটনাতেই ফিরতে চাই যেখানটাতে আমরা সংবাদের বিরতি নিয়েছিলাম। সুমন এবং রেহান আছে অতিথিদের নিয়ে হন্টেড প্লেসে। সেখান থেকে ধারণ করা হয়েছে এই সপ্তাহের ডর। আর এই ডরকে যদি আপনি উপভোগ করতে চান, তবে ডরের রেসিপি মেনে ডরকে এখন থেকে বাকি সময়টুকু শুনুন। ডরের রেসিপিটি হচ্ছে একলা ঘর, অন্ধকার করা, কিংবা আপনি এমন একটি জায়গায় রয়েছেন যেখানে কেউ নেই, শুনশান নীরবতা, রাতের ঝিঝি পোকার শব্দ। যদি ঘরে থাকেন তো হালকা করে জানালাটা খোলা এবং রেডিওর চমৎকার শব্দ শুনতে থাকুন ডর। মনে রাখবেন, ডর মানেই ভয়। ডর। যেটা হচ্ছে আপনার, আমাদের এলাকায় একটা ছেলে ছিল মুস্তাকির নাম। ও বর্তমানে মার্ডার হয়ে গেছে। আচ্ছা। তো ওকে মারা হয়েছে আপনার শ্বাসরোধ কইরা, বেল্ট দিয়ে গলার ভিতরে পেঁচায়া ওকে মারা হয়েছে। মায়েরা আপনার কাপড় চোপড় একদম খুইলা ফেলা হয়েছে। খুইলা তাকে যে একটা ছোট পুকুর আছে ওই জায়গায়, ওই পুকুরের ভিতরে কস্তুরির নিচে বইরা দেওয়া হয়েছে। আচ্ছা। তারপরে 3 দিন পরে তার লাশ পাওয়া গেছে। তো ওর একটা বন্ধু ছিল নাম লিওন। ওই লিওন আবার আমার বন্ধু ছিল। কয়দিন পরে আপনার ওকে লিওনকে আর কি স্বপ্নে দেখাইতেছে ছেলেটা মারা গেছে। হ্যাঁ, মুস্তাকিন আসছে ওর পাশে, আয়সা বলতেছে, লিওন তুই কই? কয়, দোস্ত আমি তো ঘুমাইতেছি। কাদর ঘুমাইস না, আমার সাথে আয়। কয়, কি রে তুই কি পিনছস?
লিওন বলতেছে, কয় আমি এটা পাঞ্জাবি পিনছি। কয় এত বড় হাত দেখা যায় না, পাও দেখা যায় না, এত লং পাঞ্জাবি পিনছিস কে তুই? তুই এই পাঞ্জাবি ছাড়া পোশাক পিনতে পারলি না, ভালো প্যান্ট শার্ট? কয় দেখ আমি যেই জায়গায় থাকি এই জায়গায় আমার এইসবই পিনতে হয়। কয় তুই কোন জায়গায় থাকস? কয় আমি যেই জায়গায় থাকি এই জায়গায় অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, এক কাজ কর তুই আমার সাথে চলে আয়। কয় তোর সাথে যামু, আমার বাবা মা তো আমার সাথে পরে যে চিল্লাচিল্লি করে। কয় কিচ্ছু হইব না, তুই আয়। অলরেডি লিওনের হাত ধরছে। তো এরা বলতেছে আয় তো তুই আমি যে জায়গায় থাকি এই জায়গাটা তুই একবার দেখ, তুই আয়। বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে চল। তো ও বার হয়ে যাইতেছে ঘর থেকে, আপনার সিটকারে নিজেই খুলছে দরজার। সিটকারে যে খুলতেছে আওয়াজ হইতেছে, ওর বাবা আবার এই আওয়াজটা শুনতেছে। আচ্ছা, তো শোনার পর ওর বাবা আবার ধরছে, কি রে এত রাত করে কই যাস? হ্যাঁ, ধাক্কা দিয়ে বলতেছে। তো ওই কোনো কথা শোনা, ছাড়ো আমার তাড়াতাড়ি যেতে হবো। ওই দরজা খুলে ওর টাইনা ধরে রাখতে পারতেছে না, দরজা খুলে চলে যেতেছে। তোর বাবা করছে কি, পাঞ্জায় মানে জড়ায় ধরছে, তোরে কইতেছে, কিন্তু ওর বাবা ওর সাথে পারতেছে না। কয় বাবা আমার ছাইরা দাও কইতেছি, রাগ দেখায় বলতেছে আমি চলে দাম। কয় কই যাবি? আমার বন্ধু মুস্তাকিন চলে দাম, তুমি ছাইরা দাও। পরে এর করার পরে একটা থাপড় দিছে ওর বাবা, ওর ভাই হাত দিয়ে আর কি। থাপড় দেওয়ার পরে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হওয়ার পরে ওর আবার এই ঘটনা মনে আছে লিওনের, বাবার পরে বলতে পারছে ঘটনাটা, যে স্বপ্নে এরকম দেখেছি, আমার স্বপ্নে এরকম হয়েছে। ওর বাবা আবার বলছে যে তুই তো দরজা খুলে বাড়াই গেছিলি, অথচ সে কিন্তু টোটাল ঘটনাটাই স্বপ্নে ভাবতেছে। হ্যাঁ, আপনার এরকম একটা ঘটনা। আর কিছু বিষয় আছে যে রেহান, কিছু পিঠাপিঠি ভাই বোন থাকে, ওই ক্ষেত্রেও কিন্তু আমরা এই ধরনের কিছু ঘটনা আমরা শুনতে পাই মাঝে মাঝে, যে পিঠাপিঠি ভাই বোন যারা থাকে, যদি একজন মারা যায় আরেকজনের এরকম একটা বিপদ কিছু একটা থেকে যায় আর কি, একটু সেফ চলতে হয়, যে বিশেষ করে পিঠাপিঠি ভাই বোনদের ক্ষেত্রে। হ্যাঁ, এটা আমিও শুনছি, মানে একটা কেমন যেন মানে একটা কি একটা কানেকশন যেন থাকে। ইভেন টুইনদের ক্ষেত্রে তো এটা খুব বেশি অ্যাপ্লিকেবল। অনেক ধন্যবাদ হাসান ভাই, মানে আসলে বেশ কিছু ইন্টারেস্টিং কিছু আজকে আপনার কাছ থেকে শুনতে পাইলাম। তবে এগুলো এখন আমার মনে করলে অনেক ভয় করে। আসলে ভয় পাওয়ার কথা, যে জায়গায় বসে বলতেছেন আম গাছের দিকে তাকাইলে তো এমনি ভয় পায়, আর এমনিতেই তো একটা ভয়ঙ্কর জায়গায় আছি, দেখতেই ভয় লাগতেছে। জামিল ভাই, যে আম গাছের নিচে আপনি নিয়ে আসছেন, মোটামুটি সবাইকে ভয় পাওয়ায় দিচ্ছেন আমাদেরকে। তো যাই হোক, জামিল ভাই আপনার তো এই ধরনের অভিজ্ঞতা বেশ কিছু আছে, আপনার অভিজ্ঞতাগুলো কি একটু শুনি। সুমন ভাই, আমার 2004-এর ঘটনা। আচ্ছা, আমি আর আমার চাচা আছে, মানে ফ্রেন্ডের মতোই চলাফেরা করি, শামীম নাম। আমাদের গ্রাম থেকে আরেক গ্রাম ধরে প্রায় 8 থেকে 10 কিলো দূরে, ওটা হলো কাটাগড় নাম। ওইটা এখানে একটা মাজার আছে, ওই মাজারের ওইখানে এই বিশাল মেলা হয় চৈত্র মাসের 12 তারিখে। আমরা যে এইখানে আছি এখান থেকে সেটা কতটুকু দূর? আমাদের এইখান থেকে সেটা অনেকই দূর, প্রায় 25-30 টাকা বাস ভাড়া নেবে। জি জি জি, আমরা দুজন এখানে যাই, মেলায় যাই। তা মেলা শুরু হওয়ার আগেই যাই, যাওয়ার পর আমরা ওইখানে ঘোরাফেরা করি। ঘোরাফেরা করতেও তো অনেক রাত হয়ে যায়, প্রায় রাত 1টা বেজে যায়। ওইখান থেকে ও বলতেছে যে যত রাতে হোক আমরা বাড়ি চলে যাবো। তাই আমি বলছি যে না, 1টা জন বেজে গেছে, দরকার হলে আমরা মেলার ভিতরে ঘোরাফেরা করি, আর নইলে আমরা কারো আমাদের আত্মীয় আছে সেই বাড়ি যাই। তো বলতেছে না, কোনো বাড়ি যাব না, আমরা সরাসরি বাড়িতে যাব। অন্ধকার রাত, মানে অন্ধকার, হালকা হালকা আবার জ্যোৎস্না মানে উঠতেছে, মেঘ আকাশে একটু মেঘ। তা আমি যে গ্যাস লাইট সিস্টেমে খোদের আলো জ্বলে, লাইট আছে মাথায়, আলো জ্বলে, 15 টাকা দাম। একটা লাইট কিনে আমরা দুজনে যাচ্ছি। ওইখান থেকে 12 কিলো রাস্তা আমাদের হাঁটা লাগবে, প্রায় আপনার 2 ঘন্টা হাঁটা লাগবে। একটা যদি বাজে 2টা 3টা, তাহলে 3টা বাজে আমাদের বাড়ি পৌঁছাবো। ও বলতেছে যে কিসের ভয়, আমরা দুজন যেহেতু আছি, আল্লাহর রহমতে কোনো ভয় নাই, চল আমরা চলে যাই। তো আমি বলতেছি দেখ, তারপর ওই জায়গাটা আমরা যে যাব, যদি কোনো গ্রাম হতো তাহলে না হয়তো, বিশাল বিল, এই বিলের মাঝখানে মনে করেন 4-5 কিলো ফাঁকা, আপনার শুধু বিল আর বিল রাস্তা, আর ওই রাস্তার 2 পাশ দিয়ে শুধু বাগান, কোনো বাড়ি ঘর নেই। তার একটু সামনে এসে আপনার একটা নদী, ওই নদীটা হচ্ছে বাড়াশিয়া নদী বলে। তো ওই নদীটার এই পাশে একটা গ্রাম আছে, ওটার নাম হলো কলিমাজি। কলিমাজি গ্রাম, কলিমাজি গ্রামটার সামনে হলো যে নদীটা, ওই নদীটা পার হয়ে ওই রাস্তা দিয়ে হেঁটে আমাদের বাড়ি আসতে হবে। যে গ্রামটার নাম বললাম কলিমাজি। কলিমাজি থেকে প্রায় 3 কিলো হবে ওই মেলাটা। কোনো গাড়ি নেই, কোনো কিছু নেই, এত রাত্রে গাড়ি গুড়ি কিছু পাওয়া যায় না। মেন রোড দিয়ে আমরা হাঁটতেছি, তা মেন রোড দিয়ে হাঁটতে বাদ যাচ্ছে, ওই সিঁড়ি যায়, আপনার ওই হুন্ডা যায়। হাঁটতে 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 আমরা নামছি হচ্ছে তালতলা নামে একটা জায়গা আছে। ওই জায়গাটা মনে করেন যে প্রায় 2 কিলো ফাঁকা, তারপরে হচ্ছে গ্রাম। তো 2 কিলো ফাঁকা, 2 সাইডে হলো বাবরা গাছ। তা রাত সে সময় মনে করেন আমরা আধা ঘন্টার বেশি হাঁটছি,
প্রায় 40-45 মিনিট হাঁটছি দুজনে, হাঁটতে হাঁটতে ওই তালতলা আসছি। আসার পরে বাবলা গাছের ওইখান থেকে যখন হাঁটতেছি তখন আমার কাছে কিরকম যেন ভয় ভয় লাগতেছে। আপনার ঝিঝি পোকা ডাকতেছে, হালকা একটু বৃষ্টি নামছিল, তারপর ওই যে আপনার ওই ব্যাং ডাকতেছে। ওই বাবলা গাছের ওইখানে আসার পর এখন দেখি একটা বিড়াল, সাদা একটা বিড়াল পার কাছে এসে মেউ মেউ করতেছে। চিন্তা ভাবনা করলাম এটা তো গ্রাম না, একটা বিল, বিলের মাঝখানে বিড়াল আসলো কোথা থেকে। তখন মনের ভিতর আরো ভয় বেশি লেগে গেল যে আসলে ওই বিলের ভিতরে বিড়াল আসলো কোথা থেকে। তখন শয়তানি করতে করতে আমি একটা লাথি মারছি। লাথি মারার পর বিড়াল আপনার 3টা হয়ে গেছে, পিছনে মেহমেহ করতেছে কিন্তু আমাদের সামনে আসতেছে না। আমরা বিড়ালের আগে, তা যতই সামনের দিক হাঁটি আপনার পিছনের দিক কিন্তু চোখ যে কখন মনে হয় কামড়ায় ধরে কিনা, এরকম একটা ভয় ভিতরে কাজ করতেছে। তা আবার ওই সময় মনের ভিতরে মনে করেন যে পুরো ভয়, তারপরও আল্লাহর নাম নিচ্ছি। তা আস্তে 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 ওই গ্রামের কাছে যখন আসছি তখন মনে করেন ওই কলিমাজি গ্রাম, ওইখানে দেখি কোনো বিড়াল নেই, কোনো কিছু নেই। তখন ওই যে বাড়াইছিয়া যে নদীর কথাটা বললাম, একটু বড়ই নদী, চার আছে, চার দেওয়া বাঁশের সাঁকো। তা ওইটা মনে করেন যে অনেক বড়, ছোট সাঁকো হলে হয়তো, নদী যেহেতু অনেক বড়। তা ওইখানে যাওয়ার পর আপনার ওই সাঁকোতে উঠছি। তা পরানের ভিতর তো মনে করেন এমনি ভয় লাগতেছে, আরো এত রাত্রে সাঁকোর ভিতরে উঠছি অন্যরকম। সাঁকোতে যখন উঠছি, সাঁকোর ওই সাইডে মনে করেন যে বিশাল জঙ্গল, আর ওই নদীর থেকে যে উঠা লাগবে সেটা মনে করেন পাহাড়ের মতো ঢাল উঠা লাগবে। ওইখানে একটা গাব গাছ আছে, কলিমাজির এক লোক ওইখানে আবার গলায় ফাঁসি দিয়ে মারা গেছিল। ওই কল্পনাটা তখন আমাদের দুজনের মনে উঠছে। তখন আমি বলতেছি, এই শামীম তুই চুপ করে থাক, আস্তে আস্তে পার হ। পা যে উঁচু করে যে পাটা ফেলাবো সেই শক্তি নাই। তা হঠাৎ যখন ওই চারের যখন মাঝখানে আসছি তখন মানে আমরা দুজনে অনুভব করতেছি কিন্তু কিছু দেখতেছি না। ওই চার ধরে কে যেন ঝাঁকাইতেছে জোরে জোরে, যেন স্প্রিং করতেছে চার। তখন ওই পাও ফেলাইতে পারতেছে না, পাও ঘষাইয়া নিতেছি। আপনার পাও ঘষাতে উপর দিয়ে পাও ঘষে ঘষে যাচ্ছি, কিন্তু পাও উঁচু করতে পারতেছি না। মানে আল্লাহ আল্লাহ করতে করতে কোন রকম ঘাটে যে পৌঁছালাম, যে উঁচা জায়গাটা ওই জায়গাটা উঠতে হবে। তখন আমরা উঁচা জায়গাটা উঠছি, উঠার পর এখন ওই গাব গাছের দিক চোখ গেলে এখন দেখি মানে ও দেখতেছে না কিছু, আমার চোখে দেখা যায় যে ওই সেই যে লোকটা মারা গেছিল ওখানে গলায় ফাঁসি দেয়া, তার গলায় ফাঁসি লাগানোই সে ঝুলতাছে ওই গাছটার মধ্যে ডালের ভিতরে। আমি কই শামীম ওই যে দেখ দেখ দেখ, কয় আমি তো কিছু দেখি না। আমি কই যে চাই রয়েছে দেহস না ওই যে ঝুলতাছে, কয় কো আমি তো কিছু দেখতাছি না, তুই কি দাওস? কয় এটা তোর মনের ভুল ধারণা, তুই আয় আমার সাথে আইটা। আমি কই আমারে তুই ধরে নে, আমি আটতে পারতেছি না, আমারে ধরে রাখছে। আর কিছু দূর এই মাঠটা পাড়ি দেওয়া পারলেই মনে করেন যে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাইতে পারবো। এই মাঠটাই হলো বিশাল মাঠ। যাচ্ছি হঠাৎ করে দেখি সামনে ওই সেই বিড়াল 3টা, যে বিড়াল 3টা নদীর এই পার থেকে দেখা দিছিল। ওই কলিমাজি গ্রামের কাছে আসলে আমরা দেখি বিড়াল নাই, সে বিড়াল 3টা আবার দেখি ওইখানে। আরো আতঙ্কে ভয় লেগে গেল মনের ভিতর। ওই পাশে আবার বাঁশঝাড়, তো বাঁশঝাড়ের পাশে দেখি মানে আমাদের রাস্তার পাশে বিড়াল মিউ 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 করতেছে। আবার বিড়াল লাথি দিছি যে সারা বিড়াল আমাকে পাঁচ ছাড়লি না হলো। শামীম দিয়েছে তখন বিড়াল হয়ে গেছে 7টা। ওই শামীম তখন অনুভব করছে বাঁশবাগানের ভিতর, আমি সেটা দেখি নাই, ও দেখতেছে যে বাঁশবাগানের ভিতর কে যেন বাঁশ ধরে টাইনে ফাড়ে ফেলাচ্ছে। মানে পুরো বাঁশ চড়াত করে শব্দ হচ্ছে, যে বাঁশের যে ফাঁপ গুলা আছে ওইগুলা ফাটতেছে। তখন ও আমারে জড়াই ধরলো। আমরা হাঁটতেছি, আকাশে মেঘ হয়ে আসছে, চৈত্র মাস তো আকাশে মেঘ হয়ে আসছে। মানে আমাদের কাছে লাগতেছে পুরো আকাশ অন্ধকার হয়ে আসছে আর ঝড় উঠে আসতেছে, মানে ধুলো ময়লা ঝড় উঠে আসতেছে, পুরো বিড়াল নাই, ঝড় উঠে আসতেছে। তখন আমরা দাঁড়াইছি, ওইখানে একটা জায়গা আছে, ওই জায়গাটা ওই আপনার একটা মরা একটা তাল গাছ আছে, ফাঁকা জায়গাটা, ফাঁকা রাস্তা, 2 পাশে আপনার চক মানে কি মাঠ, বিল। এই বিল 2 সাইডে বিল দেখা যাচ্ছে। আপনার ওই গমের ভুই, গম পাইকে রয়েছে, গমের বই ওইখান দিয়ে গমের বই লড়তেছে, গম লড়তেছে, মানে বাতাস লাগতেছে, বাতাস। আমরা দাঁড়াই রয়েছি, অনেক দূরে একটা বাগান আছে, ওই বাগানের ওই দিক থেকে বাতাসটা আসতেছে, আপনার যেন পুরো ঝড় উঠে আসতেছে। এরকম একটা কিছু দেখলে এখন দেখি একটা ঘোড়া দৌড়ে আসতেছে, ঝড় না ওটা বাতাস না, একটা ঘোড়া আইসে ওই আমরা রাস্তার ভিতরে দাঁড়ানো, আর ঘোড়াটা হলো মাঠের ভিতরে দৌড়ে আসতেছে। আপনার ওই গমের বইয়ের উপর দিয়ে, গমের বই আছে, তারপর অনেক কিছু আছে, যে মাঠের ভিতর দিয়ে দৌড়ে আসতেছে। দৌড়ে আসার পর আমাদের ওইখানে দাঁড়ানোর পর ঘোড়ার উপরে একজন মানুষ আছে, ঘোড়ার পিঠে বসা, কিন্তু অরিজিনালি কি
ভালো করে খেয়াল করে দেখলাম যে ঘোড়ার কোনো মাথা নেই। আমার মনে আরো ভয় লেগে গেল যে ঘোড়ার উপরে মানুষের চেহারা ভালো করে বোঝা যাচ্ছে না। শামীমার আমি ওইখানে দাঁড়ায় থাকলাম, ঘোড়াটা আর সরতেছে না। তখন দেখি আবার ওই সেই বিড়ালও চলে আসছে, যে 7টা বিড়াল ছিল, বিড়ালও চলে আসছে। তখন শামীম বলতেছে এইখানে তাড়াতাড়ি চায়ের কোনো প্রসাব করে মাঝখানে দাঁড়াইতে হবে। তখন ও চারো সাইডে প্রসাব করলো, করার পর ওইখানে মাঝখানে আমরা দুজন দাঁড়াইছি। তখন ও বলতেছে যে তোরা বাইসে গেলি। কি বলছে? ওই ঘোড়ার ওইখান থেকে ঘোড়ার মধ্যে যে জি লোকটা, যে তোরা বাইসে গেলি, তোরা কতক্ষণ ওইখানে দাঁড়াই থাকবি, আমি দেখবো কতক্ষণ দাঁড়াই থাকবি। দুজন ধরে দাঁড়াই থাকার পর দুজনের হাত পা কাঁপতেছে। ওই যে আমার কাছে যে গ্যাস লাইটটা ছিল, মানে গ্যাস লাইটটা আগুন যে ধরাইবো, মানে আঙ্গুলের ভিতরে সেই শক্তি নাই, মানে হাত পাও কাঁপতেছে। গ্যাস লাইট ধরার আগে লাগতেছে, গ্যাস লাইট পড়ে যায়। তো আমরা যে দাঁড়ানো ছিলাম, মানে যে রাস্তাটার পাশে, ওই সাথে ছোট একটা তাল গাছ ছিল। তাল গাছটা ছিল মরা তাল গাছ, এবং পাতাগুলো খুব শুকনা ছিল, চৈত্র মাস ছিল, পাতাগুলো খুব শুকনা ছিল। প্রসাব যে করছে ওই জায়গাটা দাঁড়াইয়েই হাত দিয়ে লাগল পাওয়া যায়। ওই গ্যাস লাইট দিয়ে পুরো গাছে আগুন ধরাই দিল। পুরো গাছে আগুন ধরাই দিলে ওই গাছে মনে করেন যে তাল গাছে যে শুকনা পাতা আগুন ধরে গেল। আগুন ধরে গেলে দুজনেই মনে করেন যে দৌড়াইতেছি। দৌড়াইতে আমাকে ওইখানে সন্তেশ পাগলা নামে একটা আস্তানা আছে। আস্তানার আগে একটা ভাটা আছে, আনোয়ারের ভাটা। ভাটা পার যে আস্তানার ওইখানে গেছি। আস্তানার ওইখানে আবার একটা বট গাছ আছে, বড় বট গাছ আছে। বড় বট গাছ থাকলে বট গাছের ওইখানে, ওই বট গাছের ওইখানে গেছি। এখন বট গাছের উপরে পানি পড়তেছে। তা পানি পড়ার পর তখন পুরো মাঠটা পাড়িতেছি আধা ঘন্টা দৌড়ায়। তারপর আমরা বাড়ি চলে আসলাম। বাড়ি চলে আসার পর ওদের বাড়িতে আমরা ঘুমালাম। মানে সকাল হয়ে গেছে কখন আমরা বলতে পারি না, আমরা ঘুমাই রয়েছি। তখন ওর আম্মু যখন শরীরে ধাক্কা দিল, দেখে যে দুজনের শরীরে প্রচুর জ্বর। পরে আমরা কবিরাজ ওষুধ খাওয়ার পরে আমাদের আস্তে আস্তে ওটা আর কি ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা। আর কোন ধরনের কোনো কিছুর মধ্যে পড়েছেন কিনা? এবার যে ঘটনাটা বলতেছি সেটা হচ্ছে, আমরা যে জায়গাটা বসে আছি এখান থেকে 20-25 মিনিট লাগবে আমাদের যেতে। সময় হলে হয়তো গ্রামের বাড়ি। জি আমাদের বাড়ি ওইখানে, ওই ভিটার থেকে ঘুরাই নিয়ে আসতাম। আমাদের বাড়ির থেকে বেড়ায় আসছেন যেহেতু ঢাকা থেকে অনেক কষ্ট করে। সময় পাওয়া যায় একটা ট্রাই করা যেতে পারে। জি। আচ্ছা, তারপর কি হলো? এই কুরবানিদের একটা আমি ঘটনা বলি। আমার ছোট বোন, আমার আপন ছোট বোন, তাকে আমার আব্বু হালকা একটু রাগারাগি করে। আচ্ছা। রাগারাগি করলে ঈদের দিন। তা আমরা ভাবছি আমাদের ওইখানে যে ভূতের মার যে ভিটাটা আছে, আসলে এখন নাম হয়েছে ভূতের মার ভিটা, আসলে এর আগে নাম ছিল, সেটার নাম ছিল বুচার মার ভিটা। এই কি ঘটছে, এটার নাম কেন এরকম? অনেক পুরনো আমলের ভিটা, হিন্দুরা বসবাস করত। এখানে ছিল আপনার শ্মশান ঘাট। এখনো অনেক কয়লা টয়লা আছে যেখানে মানে পাওয়া যায়। আগে বিশাল তেঁতুল গাছ ছিল এবং নারকেল গাছ ছিল, যে নারকেল গাছ থেকে কোনোদিন কেউ নারকেল পাড়ে খাওয়া পারে নাই। গাছে অর্ধেক উঠছে, আবার কাঁপতে কাঁপতে নিচে নেমে গেছে। আর একটা তেঁতুল গাছ ছিল, যে তেঁতুল গাছ বিশাল তেঁতুল গাছ ছিল, এখন নেই। আমাদের যে সন্তেশ পাগলার যে একটা আস্তানার কথা বললাম, সে পাগল, সে মনে করেন যে এই তেঁতুল গাছের গোড়ায় থাকতো। সে আইসে, আচ্ছা আচ্ছা, সে সারা রাত এখানে থাকতো। রাতে সকাল হলে চলে যেত। তেঁতুল গাছে মনে করেন যে কেউ স্বাভাবিক উঠা পারতো না, কিন্তু এই পাগলটাকে দেখা গেছে যে তেঁতুল গাছের ওই ডালের উপরে শুয়ে আছে। এরকম ঘটনা মানে আমরা নিজেরা দেখছি। ওই তেঁতুল গাছের যে মালিক, তাকে ওই পাগল বলল, সে অনেক ধরনের ঘটনা ঘটে, তাই চিন্তা ভাবনা করছে যে এত বড় গাছ গ্রামের ভিতরে রাখা উচিত না, বিক্রি করে দেই। এই আম গাছটার মধ্যে যে আম গাছটা দেখতেছেন, এই আম গাছালারে তো স্বপ্নে দেখাইছিল, কিন্তু এই তেঁতুল গাছালা যে সে হলো আমার দাদা হয়, তার নাম হচ্ছে সিদ্দিক তালুকদার। দাদা বলছে যে গাছ বেঁচে ফেলবে। এই কথা কিন্তু সে নিজে বলছে, আর কাউকে বলে নাই। তো ওই পাগল এসে বলতেছে, সিদ্দিক জি দাদা, তার এবার সবাই দাদা বলে ডাকতো। আচ্ছা, ওই পাগলকে কয় তুই বলে গাছ বেচবি, তুই মানে মনে করছিস কি আমি কিছু জানি না? তোর কি টাকা পয়সার অভাব আছে? তুই গাছ বেচবি কেন? আমি যেদিন বলবো তুই সেদিন গাছ বেচে ফেলবি। আমি আর বেশি দিন নাই, তাহলে গাছ বেচবো না। তার কিছুদিন পরে পাগল বলল যে সিদ্দিক তুমি গাছটা বেচে ফেলো। আচ্ছা, সে হঠাৎ করে অনুমতি দিয়ে দিল। জি। সে আবার জিজ্ঞেস করলো যে দাদা এখন বেচলে কোনো সমস্যা হবে কিনা? আমি তোমাকে অনুমতি দিছি না, তুমি এখন গাছটা বিক্রি করতে পারো। তখন সে গাছটা বিক্রি করে দেয়। গাছটা বিক্রি করে দিলে 98 বন্যার সময় একটা ঝড় হয়। ওই ঝড়ের সময় যে বড় যে নারকেল গাছটা ছিল, সেই নারকেল গাছটা গোড়া উপরে পড়ে যায়
ওই জায়গাটা মনে করেন যে সব পরিষ্কার করার পর নেড়া হয়ে যায় আর কি। জি পুরো বাগানটা আর কি ওই গাছটা কাটে ফেলাবার পুরো বাগানটাই ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, পাশে ছিল একটা বেল গাছ। ও ততদিনে কি তেঁতুল গাছটাও কেটে ফেলা হয়েছে? জি জি তেঁতুল গাছটাও কেটে ফেলা আর হয়েছে। উনি এখন কোথায় থাকে, ওই যে পাগল? পাগল তো ওই তেঁতুল গাছটা কেটে ফেলার পরে সে মারা গেছে। আচ্ছা আচ্ছা, তা ওইখানে ছিল একটা আপনার বেল গাছ, এখনো আছে। দাদার কথা বললাম যে যার গাছ আর কি, সিদ্দিক তালুকদার। সিদ্দিক তালুকদার, তার বাপ এবং তার মার কবর হচ্ছে ওই আম গাছের বেল গাছের নিচে। তার নিচে আছে আপনার একটা বড় একটা তাল গাছ আর বেল গাছ পাশাপাশি। ওইখানে আমার ছোট বোন, ওইখানে আমাদের ছাগল বান্ধা। আম্মু বলতেছে দুপুর টাইমে আমার তুই যাই ওইখানে ছাগল আছে, তা তুই ছাগলটা নিয়ে কুসার মার ভিটার উপর। আচ্ছা, ছাগল নিতে আসার পর ওই যে বেল গাছটা, ওই বেল গাছটার নিচে যে আপনার তাল গাছ সোজা হলো ছাগল গাড়া, খুঁটাটা গাড়া। আচ্ছা আচ্ছা, তখন ওই খুঁটাটা উঠায় নাই, বেল গাছের নিচে এসে শুয়ে রয়েছে, কবর সোজাসুজি। আপনার বোন? জি আমার আপন ছোট বোন। 2 থেকে 3 ঘন্টা হয়ে গেছে, ছাগল নিয়ে ফেরে না। তখন আম্মু বলল যে 5 মিনিটের রাস্তা না, এই যে আমাদের এতক্ষণ লাগতেছে কিসের জন্য? তো আমার ছোট ভাগ্নি আছে, তাকে পাঠালো। তো আসছে, আসার পর দেখে যে ও শুয়ে আছে ওই জায়গায়, ও একটু ছোট। তো বলতেছে, ও খালা তুমি ছাগল নিতে এসে এখানে শুয়ে রয়েছো, নানুর কাছে বলে আজকে তোমার আমি মার খাওয়াবো। তা ও আর কোনো কথার উত্তর দিচ্ছে না দিলে কাছে গেছে, এ খালা ও আয় আমরা ছাগল নিয়ে বাড়ি যাই। ও যখন গত দূরে লাড়া দিছে, হিক করে হাসে উঠছে। তখন ও পাইছে ভয়। মানে আপনার ভাগ্নি? জি, ভয় পাই দৌড়াই বাড়িতে এসে, ছাগল আর নেয় নাই। মা তো দেখে বুঝতে পারছে যে আমাদের ভিটাটা তো অনেক খারাপ। তখন আমার চাচি, আমার আম্মু সবাই আসছে। সবাই আসার পর ওই বেল গাছের ওই গোড়ার থেকে, তখন আপনার বোন ওখানেই বসা, ওইখানেই শুয়ে রয়েছে। তখন নিয়ে আসছে, বাড়িতে নিয়ে আসার পর তখন বাড়িতে নিয়ে আসতে কি তাকে কোন রকম জোর করতে হয়েছে নাকি বলার সাথে সাথে সে চলে আসছে? না জোর করে আনতে হয়েছে, তাকে তুলে ধরে নিয়ে আসতে হচ্ছে। আচ্ছা, তারপর বাড়িতে আনার পর শোয়ানোর পর আপনার আমাদের এক দাদি আছে বাড়ির পাশে, সে আর কি আইসে দেখলো। দেখার পর সে বলতেছে যে আসলে এটা ধরছে ছাড়ানো লাগবে এবং তোমাদের বাড়িটা বন্ধ করা লাগবে। তো বাড়ির ঘরের ভিতর বসে মনে করেন শুয়ে রয়েছে, একা যদি শুয়ে থাকতো, আমরা হঠাৎ করে ঘরে নাই। আপনার বোন? আমার বোন। খুঁজতে পাওয়া যেত কোথায়? ওই বেল গাছের নিচে, ওইখানে চলে যেত। আবার কয় যে আমি ওই যে আমারে ডাকতেছে, ওই যে আমার জন্য পিঠা বানাইছে, আমি চলে যাবো, আমি তোদের এখানে থাকবো না। আর This track was downloaded from FusionBD.com. গরুর মাংসের কথা বললে অনেক বকাবকি করতো, অনেক জায়গা ফকির দেখানো হয়েছে, কিন্তু কোনো জায়গা কাম হয় না। আগে কি সে গরুর মাংস খেতে পছন্দ করতো? আগে সে গরুর মাংস খাতো, কিন্তু সেটা ধরার পর থেকে সে গরুর মাংস মানে একদমই ওটাকে এলাও করে না। তাকে অনেক করা হয়, বাড়ি নিয়ে আসে, অনেক কিছু দেওয়া হয়, কিন্তু সে কোনো দিক দিয়ে ভালো হয় না। এভাবে অনেক দিন চলতে থাকে। অনেক দিন একটা ফকির দেখানো হয়েছে, সে অনেক দিন ভালো রয়েছে। আচ্ছা, আমি বাড়িতে গেছি, বাড়িতে যখন আমাদের সেলো মেশিন আছে, যেটা আর কি আপনার পানি সেচ দেওয়া হয়, তো দুপুরবেলা, একদম ঠিক দুপুরবেলা ওই আমি ভুঁইতে পানি দিচ্ছি, ধান লাগানো হয়, তো যাই মেশিন স্টার্ট দিয়ে আমি পানি দিচ্ছি, ভুঁইতে পানি দিচ্ছে। একটা হাফ প্যান্ট পরা আমি, মানে শর্ট প্যান্ট পরা, ওইখানে বসে রাস্তার পাশে বসে গান গাচ্ছি একা একা। ওই যে ভিটাটা আছে, ওই ভিটাটার এর রাস্তা ক্রস করে হচ্ছে আমাদের মেশিনটা। আচ্ছা আচ্ছা, ওইখানে দিচ্ছি, পানি দিচ্ছে। পানি দেওয়ার পর এখন হঠাৎ করে আপনার একটা আওয়াজ শুনতেছি দুপুরবেলা, যে একজন লোক হারাই গেছে। ও যে আনোয়ারের ভাটার কথা যে বললাম, যে আনোয়ারের ভাটার ওখানে অনেক মানুষ কাজ করতে আসে, আপনার অনেক মহিলারা কাজ করে, যে ইট টিট বানায়, মাটি মুটি কাটে, মহিলারাই কাটে, বিভিন্ন রকমের মহিলারা কাজ করে। তা ওইখান থেকে একটা মহিলা হারাই গেছে। সবাই দেখছে যে ওই মহিলাটাকে উড়াই নিয়ে আসছে।
কিন্তু ওরাই যে কোন দিক নিয়ে আসছে সেটা কেউ দেখে নাই। সবাই দেখছে যে মহিলা আকাশের দিকে উঠলো, উঠার পর কোন দিক গেল এই মহিলারে কেউ দেখে নাই। না দেখা পর এখন পুরো গ্রাম আপনার এই দুপুরবেলা আতঙ্ক। এই মহিলা সবার সামনে হারাই গেল, ভাটার মালিক শুদ্ধ মনে করেন যে দৌড়াইতেছে, কারণ একটা অকারেন্স ঘটে গেলে তার উপরে তো এটা দায়িত্ব পড়বে। আপনার গ্রামে প্রায় 400-500 লোক সবাই জানাজানি হয়ে গেছে যে এমন একটা লোককে উড়াই নিয়ে গেছে। তাহলে কত বড় একটা ঘটনা, যে উড়াই নিয়ে গেল কোনতে। বাড়ির পাশে বাড়ি একটা ছেলে আছে, তার নাম হচ্ছে গোবিন্দ। আচ্ছা, তারপরে আমাদের ওইখানে আরো সবুজ ভাই অনেকে আছে, তারা বসে রয়েছে। বসে থাকার পর ওরা আমারে ডাকতেছে যে তুই যে এখানে সেচ দিচ্ছিস, এখান থেকে কোনো মহিলারা উড়াই নিয়ে যাইতে দেখছিস কিনা। আচ্ছা, আমি কই এটা কি কয়, মহিলারা উড়াই নিয়ে যাইতে দেখবো কেন? আমি কই শয়তানি করিস তোরা? কয় দেহস না কত মানুষজন রাস্তায় দৌড়াইতেছে। তখন আমি কই আসলে তো না নিলে মানুষজন দৌড়াইবো কেন? তো ওই গোবিন্দর কাছে আবার ওই মহিলার মোবাইল নাম্বার ছিল। তো মহিলা আবার একটা কাপড় ফিন্দা ছিল, তো ওই মোবাইলটা তার কোমরে গুজা ছিল, ফোনটা ছিল ওপেন করা। তখন ওই ভিটার কাছে আমি চিন্তা ভাবনা করছি যে আমাদের এই ভিটায় যেহেতু এত ঘটনা ঘটে, সেহেতু আমরা একটু খোঁজ নিয়ে দেখতে পারি এই জায়গাটা আছে কিনা। আর সবাই টার্গেট করছে আমাদের এই ভিটার কথাই। এই ভিটার এখান থেকে মানুষ ঘুরতেছে কিন্তু কেউ কিছু দেখে না। তখন ওই ফোন দিছি, এখন থেকে রিং বাজে, রিংটোন বাজতেছে। রিংটোন বাজার পর এখন চিন্তা ভাবনা করি যে রিংটোন বাজে তাহলে তো নিশ্চয় এখানেই আছে। তখন সব জায়গা খুঁজে এখন দেখি নাই। এখন আমরা 3 জন আগে গেছি। ডর মানে ভয়। লম্বা একটা গল্প, এবার আরো একটা বিরতি। আরো অনেকখানি অপেক্ষা করছে আমাদের জন্য। বিরতিটা মাত্র 4 মিনিটের। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে আছি আমার এই নতুন অনুষ্ঠানটিকে নিয়ে, নাম ডর, যেটি বাংলাদেশের বিভিন্ন হন্টেড প্লেসে গিয়ে ধারণ করা হয়। আমরা মাত্র 4 মিনিট পর আবারও ফিরব সুমন এবং রেহানের কাছে। আপনি যদি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তবে আমাদেরকে ফোন করুন এবং বলুন কি ঘটনা ঘটেছিল আপনার জীবনে, যা আপনি লাখো মানুষকে বলতে চান। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892 আমি আবারও বলছি 09613892 এখানে ফোন করার পর আপনি 3 চাপবেন। তারপর যে কথাগুলো আপনি ফোনে শুনতে পাবেন সেই নির্দেশনা অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। আমাদের টিম খুব শীঘ্রই আপনার দরজায় কড়া নাড়বে। ডর। এয়ারটেল দিচ্ছে বন্ধ কানেকশনে আধা পয়সা প্রতি সেকেন্ড রেট এয়ারটেলে, আর অন্য অপারেটরে থাকছে 1 পয়সা প্রতি সেকেন্ড রেট। তাছাড়া সাথে পাচ্ছ ফ্রি ফেসবুক আর হোয়াটসঅ্যাপ। অফারটি পেতে ডায়াল করো *222*2#। তাহলে দেরি না করে অন করো তোমার বন্ধ এয়ারটেল কানেকশন আর কথা বলো আধা পয়সা প্রতি সেকেন্ড রেটে। শহরে পড়েনি, কিন্তু গ্রামগুলোতে, বিশেষ করে উত্তরাঞ্চলে প্রচন্ড ঠান্ডা। একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করবেন, শীতের রাত এবং গরমের রাত, এই দুটো রাতের মধ্যে একটা পার্থক্য আছে। শীতের রাতের নীরবতা অনেক বেশি হয়, অনেক গাঢ় হয়, এবং এই সময়টাতে কুয়াশা যখন শেষ রাতের দিকে বিশেষ করে পড়তে থাকে, তখন পাতা থেকে টপ টপ করে পানিগুলো কখনো বা টিনের চালে কিংবা এক পাতা থেকে আরেক পাতায় পড়ে, সেটারও একটা অদ্ভুত শব্দ হয়।
এবং এই শব্দগুলো কখনো কখনো আপনার একাকিত্বে অনেক বেশি ভয়ের কারণ হতে পারে। যদি কেউ আপনার পাশে বসে তার জীবনে অতিভৌতিক ঘটনাগুলো বলতে থাকে, আপনি যদি এই সময়টিকে, এই নীরবতাকে আপনার জীবনে ধারণ করতে চান অদ্ভুত এক ভয়ের মধ্য দিয়ে, তবে একটু আগে ডরের যে রেসিপিটা বলেছি সেটা মেনে ডর শুনতে থাকুন। আমরা বিরতির পর আবারও ঠিক সেই জায়গাটি থেকে শুরু করছি যে জায়গাটিতে ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর। আমি শামীম শওকত ভাই। আচ্ছা। তখন দেখি বেল গাছের উপর, পাতার উপর মহিলা শুয়ে আছে, একদম পাতার উপরে শুয়ে আছে। অবাক হয়ে গেছি আমি। গাছের উপরে উঠলাম, তখন গ্রামের বহুত মানুষ, আমরা খোঁজ দিলাম যে পাওয়া গেছে, তোমরা এদিকে আসো। অনেক মানুষ এদিকে চলে আসছে, 200-300 মানুষ গাছতলা দাঁড়ানো। আচ্ছা। আমরা 3-4জন মিলে গাছে উঠলাম। আমি আগে উঠছি। মহিলাকে যখন যাই খালি একটু টাচ দিছি, টাচ দেওয়ার পর দেখি মহিলা ওইখান থেকে পুরো ডালের উপরে ভর, মানে অনেক ভার হয়ে গেছে। তখন যে পাতার উপরে শুয়ে রয়েছে সে অনেক আমাদের শরীরের সাথে টাচ লাগা পর যখন ধরছি নামানোর জন্য, তখন সে অনেক ভার হয়ে গেছে এবং গাছের উপরে সে পড়ছে, বেল গাছের কাঁটা আছে, কাঁটাও 2-1টা তার শরীরে বিঁধছে, কিন্তু সে বলতে পারবে না যে আমার শরীরে কাঁটা বিঁধছে। আচ্ছা, মানে তার কোনো বোধ নেই, তার কোনো হুঁশ নেই। তারে গাছের থেকে নামানো হয়েছে, নামাতে যে সে গাছের থেকে পড়ে যায়। আমরা তার বরটা সহ্য করে রাখাবো না, মহিলা মানুষ কিভাবে এত করে নামাবো। পড়ে যাওয়ার পর সবাই মাথায় পানি টানি দেয়, ওইখানেই কলসি টলসি আইনে মাথায় পানি টানি দেয়। কোন হুশ হয়, হুশ হওয়ার পর সে বলতেছে, এতদিন একটারে ছাড়ছি, এখন আমি তোরে ধরছি, তোরে আমি কোথাও যাইতে দেবো না, তোরে আমার ভালো লাগছে। তা আরেকজন আছে, সে আবার জিজ্ঞেস করতেছে যে কোথার থেকে ধরছো। তা বলতেছে যে ও একা একা ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছিল। মানে ওই যে ভাটা তো আবার আপনার মনে করেন যে বাড়িঘর না, এমনি মনে করেন জাস্ট টিন দিয়ে ছাবড়া দিয়ে ওইখানে আর কি থাকে। তা ওনারা ওইখানে ওই ইলিশ মাছ দিয়ে ভাত খাইছিল। ভাত খাওয়ার তো বলছিল যে ওরে দেখছি ভাত খাইতে, ওরে আমি ওইখান থেকে আমি পছন্দ করছি। পছন্দ করার পর ওরে আমার খুব ভালো লাগছে, ওরে আমি যাইতে দেবো না। পরে কথা বলা হওয়ার পরে আর অনেক কিছুই করে, ওই মাথায় পানি টানি দিয়ে তেল দিয়ে তেল পোড়া টোড়া অনেক ছোড়া টোড়া ফুটে ফু দেয়। ফু দিলে সে বুঝি জ্ঞান হয়। জ্ঞান হওয়ার পর সে বলতেছে, আমি দেখে আসলাম কি করে। তা সবাই বলতেছে তো তুমি এইভাবে আসছো। পরে কয় না, আমি তো এইভাবে আসি নাই। তা সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা কোনটা, ওই নিজের হাতে নামানো, নিজের করা, আমার খুব ভয় লাগে যে এগুলা আসলে ওই ভিটাটা যদি একবার এখান থেকে যাইতেন তাহলে সেনা দেখতে পারতেন যে ভিটাটা আসলে কি। যাবো, একবার দেখে যাবো আশা করতেছি। তারপর এই ঈদে আমার ছোট বোনের সাথে একটা ঘটনা ঘটেছে, যেটা ভাইয়া মানে অবিশ্বাস্য। এই ঘটনাটা যেটা বললেন, এটাও তো মনে হয় কোরবানির ঈদের ঘটনাই বললেন। এটা আমি কোরবানির ঈদের ঘটনা, এটা হচ্ছে কিছুদিন আগের ঘটনা। আচ্ছা। এই মহিলাকে যে ধরলো, এখন যে আমি যেটা আপনাকে বলতেছি এটা হলো একদম এই ঈদের ঘটনা, ঈদের দিনই ঘটছে। ঈদের দিন কিরকম? আমার ছোট বোন, সেই ছোট বোনই, আমার সেই ছোট বোনই যে আর কি ওই বেলতলায় গিয়ে শুয়ে থাকতো। জি, বেলতলায় গিয়ে শুয়ে থাকতো। এখন তো সে মোটামুটি সুস্থ, তাই না? আমরা তো 3-4 বছর ধরে সুস্থ দেখতেছি। আচ্ছা, তারপরে আবার এই ঈদের ঘটনা, মানে এর আগে আর কোনো ঘটনা ঘটে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আব্বু হঠাৎ একটু রাগ করছে, রাগ করার পর আমরা চিন্তা ভাবনা করছি হয়তো ওর রুমে যায় শুয়ে আছে। আচ্ছা। প্রায় 4-5 ঘন্টা পর আমি ওর রুমে, আমার সেজ বোন গেছে। আচ্ছা। যে ও ঘুমাইছে কিনা দেখি। সেজ বোন ওর রুমে যায়, দেখে কি ও নেই। তো ও নেই, তাহলে মনে করছে যে হয়তো ঘুমাইছিল, ঘুমে তো উঠে মনে টয়লেটে গেছে। আচ্ছা। তা টয়লেটের কাছে যায়, দেখে যে সেখানেও নেই। আচ্ছা। তখন আমারে ডাক দিল যে জামিল এদিকে কি। তা কয় আর্জিনারে তো পাচ্ছি না। আমাকে কি বলো? আমাকে দেখো ভালো করে খুঁজে দেখো, ঘরেই আছে। কয় না, ঘরে নাই। আমাকে আমার রুমে দেখো। তখন আমরা সবাই ভাই বোনে মিলে, আমরা 5 ভাই বোনই তখন বাড়িতে, আমরা 4 ভাই বোন খুঁজতেছি। আচ্ছা আচ্ছা। আমাদের বাড়িতে চাচাতো ভাইরা আছে, চাচিরা আছে, সবাই ঘরে যে খুঁজতেছি, ভাবিরা আছে, সবাই উঠে গেছে, সবাই অ্যালার্ট হয়ে গেছে। কি রে গেল কোন দিক? তারপর রাত প্রায় 10:30 বেজে গেছে। আমার ভাগনা ছিল, ও আবার ঢাকার থেকে গেছে, আবার একটু বাড়িতে কম যায়। তো বলতেছে দূর মামা আছে মনে হয়, দেখো। তো আমি বলতেছি আই তো আমরা দুজন খুঁজে দেখি। এটা লাইট ছিল, চার্জের লাইট ছিল। চার্জের লাইট নিয়ে দুজনে আর এক বাড়ি যাচ্ছি। ওর এক বান্ধবী আছে, সে বাড়ি।
যে আব্বু হয়তো রাগ করছে সেই বাড়ি হয়তো শুয়ে থাকতে পারে। আমাদের স্মরণ নাই যে দেখি ওই ভিটার উপর যাই দেখি, মানে এটা তো অনেক আগের ঘটনা, অনেক আগের ঘটনা, স্বাভাবিক। দেখা যাচ্ছে যে অনেকদিন ধরে ঘটে না, ওইখানে যাবে কি করে, আর সেটা তো এখন নেই। তখন ওই বাড়ি আমরা তার উপরে রাত আমরা গেছি, যাওয়ার পর মাঝখানে আপনার ওই একটা বিল, মানে বিল মানে কি ছোট একটু বিল, ওইটা পাড়ি দিলে সেই বাড়ি। আচ্ছা। তো আমরা হঠাৎ করে যাচ্ছে, আমি আর ভাগনা, আমার সাথে কিন্তু আর কেউ নেই। আর বাড়িতে মনে করেন আব্বু আম্মু সবাই কুপি ধরে খুঁজতেছে, কচু বাগান আছে আশেপাশে, কোথাও পড়ে টড়ে আছে কিনা, তারপরে এই ঘর ওই ঘর এই ঘর এরকম খুঁজতেছে। আবার হয়তো রাগের মাথায় যে হয়তো কিছু খাইতে পারে, একটু বকা দিছে যেহেতু, সেরকম চিন্তা ভাবনা করতেছে, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে। তা আমরা ওই মাঠের ভিতর দিয়ে আসতেছি, কান্নার আওয়াজ শুনি। তা কান্নার আওয়াজটা আমার বাইকনার কানে গেছে। তা বাইকনা বলতেছে, মামা কি? কয় দাঁড়াইছি। কয় দেখো তো কান্নার আওয়াজ যাচ্ছে, এটা তুমি শুনতেছো? আমি হ শুনতেছি। কান্নার আওয়াজটা কোন দিকে? ওই মাঠ বরাবর ওই যে আপনার যে বেল গাছটা ছিল, ওই বেল গাছটা বরাবর এই দিকে এসে আবার মাঠ, ওই মাঠ সোজাসুজি বিশাল বড় বড় 2টা তাল গাছ আছে। আমরা তো অনেক দূরে, রাতের বেলা আওয়াজ শোনা যাচ্ছে যে কেউ একজন কাঁদতেছে। আমরা চিন্তা ভাবনা করছি যে ও এত দূর যাবে কেন, আগে সেই জিনিসটা তো এখন নেই, 3-4 বছর ধরে সুস্থ, আর এই বাগানের ভিতরে যাওয়ার কথা না। বাইনারে করছি যে চল আমরা যাই দেখি কে কান্দে। তখন আমরা আস্তে 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 হাঁটি, ও তাল গাছের গোড়ায় আমরা পৌঁছাইছি। তো দূরেতে চার্জার লাইট মারছি, তো দেখি ওই তাল গাছের গোড়ার উপরে মাথা দিয়ে কাঁদতেছে। আমি আর যাবো না, আমি একবারে চলে যাবো, আমি আর এখানে থাকবো না। দেখা যাচ্ছে আমার ছোট বোন, আমি যদি ভয়তে যদি দৌড়াই তাহলে কিরকম হয়, সম্ভব না। তার জন্য বাইনা করছে যে মামা তুমি দাঁড়াও, আমি বাড়িতে লোক ডেকে নিয়ে আসি। তখন আমি ওরেও ছাড়তেছি না যে ওরে আমার একা হয়ে যাবে, আমার উপরে কিছু আক্রমণ করলো, এরকম কিছু অনেক কিছু ভয় লাগতেছে। ওরে বলতেছি তুই আমার সাথে থাক। আরে ভয় কিসের? ওরে আমি বুঝতে দিতেছি না যে আমার মনে ভয় আছে। ওরে আমি বলতে দূর ভয় কিসের, তুই আর আমি ধরে নিয়ে যাওয়া পারবো। তখন কাছে গেছি, কাছে যাওয়ার পরে তাল গাছের গোড়ার সাথে ওর মাথা গাওয়াইতেছে, বাড়ি দিচ্ছে নিজের মাথা নিজে তাল গাছের গোড়ার সাথে বাড়ি দিচ্ছে। দাগ হয়ে গেছে, আপনার মাথা মতো দাগ হয়ে গেছে। তখন ওই মাঠের ভিতর দাঁড়াই আমরা ডাক ছাড়লাম যে আরজিনাকে পাওয়া গেছে, কে কোন জায়গায় আসো, তাড়াতাড়ি এদিকে আসো। তখন ওই কথা শুনে কেউ শুনতে পারতেছে না কথা, এত দূর আওয়াজও যাচ্ছে না বাড়ির উপর। তখন বাইকনার মোবাইল দিয়ে বাড়ি ফোন দিল। ফোন দেওয়ার পর যে এই উত্তর মোড়ো এই ভিটার, এই বুচারমার ভিটারের দিক দিয়ে নাইমে এই সোজা যে 2টা তাল গাছ, এই তাল গাছ সোজা আছে, এখানে পাওয়া গেছে। প্রায় 60-70 জন লোক হয়ে গেছে। আসার পর সবাই আসছে, আসার পর স্বাভাবিক ও 30-35 কেজি ওজন হবে। তখন আমি যে ওকে উঁচা করছি যে বাড়িতে নিয়ে যাই, কোলে উঠাইছি। তো কোলে উঠানোর পর আমি হাঁটতেছি, ওরে আমি উঁচা করছি, আমার কাছে লাগতেছে যে কয় মন যে ওজন আমি বলতে পারবো না, মানে খুব ওজন, যে আমার মনে হচ্ছে আমার মাথার মতো ভেঙে পড়তেছে। ড্রেন যেটা আর কি আইল বলে, ওই আইলের উপর হাঁটতেছে আমার পিছনের থেকে যেন ধাক্কা মারছে। এটা আমার স্পষ্ট আমার আছে যে আমার কে যেন পিছনের ধাক্কা মারলো, জোরে ধাক্কা মারলো। আমি ওরে পার উপরে রাইখে আমি চিতে পড়ে গেছি। আমার পায়ে এখনো ব্যথা আছে, আমি অনেক ওষুধ খাচ্ছি এখনো পার জন্য, অনেক ঝাড়াইছি। পড়ে যাওয়ার পরে আমার স্বাস্থ্য বাইরে আইছে। সবাই মনে করেন যে কিভাবে ছুটছে, এটা মনে করেন যে যদি এখান থেকে যদি 20 মিনিটের রাস্তা যেহেতু যদি একবার যাইতেন তাহলে সবার মুখে জানা পড়তেন যে আসলে কি ঘটনাটা কি। তখন আর কি স্বাস্থ্য বাইরে দৌড়ে আসার পর সবাই মিলে ধরার পর ওর এনেছে 3 জনে দৌড়া, আমার এনেছে 1 জনে দৌড়া। আমি হাঁটতে পারছিলাম না। মাই গুডনেস, তুই চিন্তা করতে পারছিস আপনার ছোট বোন না? জি। তখন তার বয়স কত? এই তো এখন যে এবার এসএসসি পরীক্ষা দিবে। আর আপনি? আমি তো কত বছর? আমি তার প্রায় 3 বছরের বড়। 3-4 বছর বয়সের বড় একটা ছেলে, ছেলেদের শরীরে হাড্ডি বেশি থাকে বলে ছেলেদের ওজন কিন্তু এমনি একটু বেশি হয়, ঠিক আছে? অথচ 3 জন মিলে তার বোনকে নিছে আর তাকে একজন উঠায় নিয়ে যাচ্ছে। তুই ডিফারেন্সটা বুঝতে পারছিস? তখন বাড়িতে নিয়ে যায়, বাড়িতে নিয়ে যাওয়ার পর তখন একটু স্বাভাবিক, মানে আবল তাবল বলতেছে, আমারে কেন নিয়ে আসছিস, আমারে বকা দিস, আমি কি তোদের খাওয়া খাই নাকি, মানে বিভিন্ন রকমের কথা বলতেছে যে তোদেরকে দেখাই ছাড়বো, অনেকদিন ভালো ছিলাম, তোরা ভালো থাকতে দিলি না, আমারে ছাড়, আমারে ওই যে বেল গাছের উপর ডাকতেছে, আমি ওইখানে যাবো, ওই যে আমার জন্য পিঠা বানাইছে, আমি পিঠা খাবো, ছাড়। পরে কুরবানিদের ঘটনা যেহেতু আমার স্বাস্থ্য ভাই বলছে কি তোরা 2 পিস গোশ এনে দে, 2 পিস গোশ খা।
মানে চাস্তো বাইরে ইচ্ছা মতো বকছে আর মারছে, গালিগালাজ। জি মারছেও, আচ্ছা জোরে উঠে মারছে। যখন ও যখন উঠতো তখন আমরা 2-3 জন মিলে ঠেকাই পারতাম না। আচ্ছা আচ্ছা 3-4 বছর যে ভালো ছিল এর আগের যে ঘটনা, তখন আমরা চিন্তা করি যে কোন জায়গায় ফকির পাচ্ছি না, কবিরাজ পাচ্ছি না, ঢাকা নিয়ে যাই, কবিরাজের খোঁজ পাইছি সেখানে নিয়ে যাই। কবিরাজ মানে কি হুজুর। আচ্ছা আচ্ছা মহাখালী রহিম মেটাল মসজিদের যে হুজুর আছে সে হুজুর অনেক তদবির দেয়। আচ্ছা তা সে ভালো মানুষকে নিয়ে আসছি আমরা ওইখানে তদবির দেওয়ার জন্য। সে হুজুরের তেল পড়ছে, পানি পড়ছে, আরো অনেক তাবিজ তুবিজ বানাইছে। 3 জন মিলে আসছে, নিয়ে আসার পর সেই রহিম মেটাল হুজুরকে সে মারা শুরু করছে, ধাক্কা দুঃখ দিয়েছে যে তুই আমারে কি দিবি, তুই দেওয়ার কে, তোরে আমি ইচ্ছা করলে তোরে আমি হানি মাইরা লাতেরি, তোরে আমি হানি মাইরা লাবো। রহিম মেটাল হুজুর তখন অনেক কিছু ফোড়ে টোড়ে অনেক কিছু ফুটো দিল, ও অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পর ওই তেল পড়া নাকে ডুলে দিল, কানের ভিতর দিল, দেওয়ার পর ওই একটু পানি ছিটিয়ে দিল, খাওয়ালো। তখন আবার একটু সুস্থ হওয়ার বাড়ি ওরা জিজ্ঞেস করতেছি যে কেন তুই মুরব্বী লোকের উপরে হাত দিলি কেন, সে একজন মাওলানা, তুই তার উপরে হাত দিবি কেন? আমি তো দেই নাই, আমি তো তারে মারি নাই। হ্যাঁ, পরে আমি ক্ষমা চা তার কাছে, পরে তার কাছে ক্ষমা চাইছে যে আসলে এটা আমি, হুজুর বলতেছে যে তো আমি নিজেই বুঝতে পারছি যে এটা কি, এটা আসলে হিন্দু একটা ইসে ধরছে যার কারণে আর কি এই ঘটনাটা ঘটতেছে। তারপর নিয়ে আসার পর অনেকদিন ভালো, এখন ভালো আছে, তাবিজ তুবিজ আইনে দেওয়া হয়েছে, বাড়ি আবার দেওয়া হয়েছে। মানে এরকম ঘটনা যে ঘটছে আর শুনি নাই। আচ্ছা, মানে মোটামুটি সুস্থ। জি ভাইয়া, কিন্তু আর একটা ঘটনা এই বাগান নিয়ে আছে, সেটা হলো আমার এক বিয়ে আছে যে হুন্ডা চালায় ভাড়া। আচ্ছা, আপনার অনেক রাত তামাচ্ছে হুন্ডা ভাড়া চালায়, মানে ভাড়া চালায় মানে হচ্ছে যাত্রী বহন করে। জি, আচ্ছা। ও অনেক রাত হয়ে যায়, রাত হয়ে যাওয়ার পর ওর বোন বিয়ে দিচ্ছে আবার আমার চাচতো ভাইয়ের সাথে। ও অনেক রাত হয়ে গেলে আমাদের বাড়ির থেকে আবার বাজার কাছে, তো ওদের বাড়ি অনেক দূরে, তা যায় না, আমাদের বাড়িতেই চলে আসে। যে ভিটার ভিতরে তেঁতুল গাছ ছিল, ওই যে পাগল ছিল, সন্তেশ পাগল, ওই পাগল কিন্তু ওই তেঁতুল গাছ বেঁচে ফেলানোর পর বলছিল যে তুই রাস্তা সাইডে একটা বট গাছ লাগা। তেঁতুল গাছ বেচার সাথে সাথে কিন্তু সে বট গাছ লাগাইছিল, যে বিশাল আকৃতির হয়ে বট গাছটা হয়েছে। তো বট গাছের সোজা সে আইসে হুন্ডা থামাইছে, থামাইয়া সে স্টার্টটা বন্ধ করে দিয়ে এমনি লাইটটা জ্বালানো, সে মানে প্রসাব করতে বসছে যে ওই বেল গাছটার দিক মুখ দিয়ে। আচ্ছা আচ্ছা, কেবল মানে বসবে, এর ভিতরে সে দেখে যে বাগানের ভিতরে ওই বেল গাছের ওইখানে অনেক সুন্দর সাইজে আছে 2টা বউ, মানে অনেক স্বর্ণের গহনা টহনা পরা, অনেক সুন্দর চেহারা। তখন রাত 2:30 থেকে 3টা। উনি দেখতে পাইলো কিভাবে? উনি দেখতেছে যে মানে আপনার হালকা জ্যোৎস্না আছে, মোটর সাইকেলের লাইটও জ্বালানো রয়েছে, কিন্তু স্টার্ট বন্ধ করে দিয়ে এমনি লাইট জ্বালানো রয়েছে। তো সে প্রসাব করে স্টার্ট দিয়ে টানতে চলে যাবো, সেলফ আছে যে টানতে চলে যাবো। আমি সেই সময় বাড়িতে, 2টা বউ, তখন সে ওই দেখে একটু আগাইছে। আমাদের বাড়ির সোজাসুজি যে বাঁশবাগান, ওই বাঁশবাগানের ভিতর দিল আমাদের বাড়ি যাওয়ার রাস্তাটা। আচ্ছা, তা ওর মনে আবার একটু সাহস অনেক, তা সে চিন্তা ভাবনা করছে কি যে আর একটু দেখি ওরা কি করে। 2টা বউ মানে এত সুন্দর চেহারা, ওরে ডাকতেছে, ওরে খালি ডাকে যে তুই আয়। তো বলতে ওরও মন চাচ্ছে যে আমি গাড়ি গুড়ি ফেলাই, আমি আমি চলে যাই, ওদের সাথে চলে যাই, মানে একটা ইলিউশনের মধ্যে পড়ে গেছে অনেক। মানে এখন সে না পারতেছে বাড়ি আসতে, না পারতেছে ওই দিক যাইতে, চিন্তা ভাবনা করতেছে কি করব। বাড়িতে আমার যে চাচতো ভাই, সে আবার প্রসাব করার জন্য উঠছে, উঠার পর যে বিদেশি বড় চার্জার লাইট আছে, আবার হুন্ডার লাইট জ্বলতেছে ওই দিক দিয়ে। তা সে চিন্তা ভাবনা করছে যে বাঁশবাগানের ওই পাশে হুন্ডার লাইট জ্বলে এত রাত্রে, সে কে, লোকটাকে। তো আমার স্বাস্থ্য বাইরে আবার অনেক সাহস, সে আবার যখন হাইটে আসছে, আমাদের যে বিয়ে তার নাম হলো ইয়াসিন, সেই ইয়াসিন ওই বাগানের দিকে হাইটে হাইটে সে চলে যাচ্ছে, বেল গাছের দিকে হাইটে হাইটে যাচ্ছে। হাইটে হাইটে গেলে তখন ওই ভাই আবার দেখছে যে কি রে, এটা তো আমার শালার গাড়ি, মানে ওনার হলো শালা। কিন্তু ইয়াসিন ওই দিকে হাইটে হাইটে যাচ্ছে কে, এই আসিন দাঁড়া কই যাস, এই আবার কিছু দেখতেছে না, কয় ওই যে আমারে ডাকতেছে, ও যে বেল গাছের গোড়ায় বউ আমার জন্য অপেক্ষা করতেছে, আমি ওখানে যাবো। তখন ও যে তার শরীরে টাচ করলো, ইয়াসিন তুই দাঁড়া। তখন ওর মানে একটু আমি কোথায় যাইতেছি, বাগানের ভিতরে আপনার শিশু গাছ আর মেহগুনি গাছের ভিতর দিয়ে বাগান, ওই বাগান দিয়ে ঢুকছে। ঢোকার পর ওর দুলোভাই বলছে তুই কোথায় যায়, কয় ভাইয়া আপনি, আমি তো প্রসাব করার জন্য, মানে রাখি আল্লাহ রেখে বাগানের দিকে যাচ্ছে। সেই সময় কিন্তু তার দুলাভাই প্রসাব করার জন্য উঠছে, সে কিভাবে চলে আসছে। তখন আমারে ডাক দিছে, ডাকা পর আমি উঠছি। আমরা 3 জন মিলে মনে করেন যে ওইখানে
অনেক রাত পর্যন্ত আমরা বসে রয়েছি। আপনি কি ওই যে ওই বউ দুটা দেখার জন্য বসেছিলেন আপনারা? জি, আমরা ওখানে বউ দেখার জন্য বসেছিলাম, যে দেখি আর কোন সময় বাইরে আসে কিনা। তখন আমরা 3টা 3:30 তখন আমরা প্রায় আধা ঘন্টার মতো ওখানে কাটাই। এখন বাড়িতে গেলে মনে করেন যে ওই বাগানের দিকে না, দক্ষিণ পাশে একটা মাঠ আছে, আমরা ওইখানে যাই কাড্ডা ডোমারি গান গুন গাই। সন্ধ্যার পর বাড়ির থেকে মনে করেন যে বেরোইতে ভয় লাগে। সন্ধ্যার পর ঘরের ভিতর শুয়ে থাকলে মাঝে মধ্যে মনে হয় কি অনেক শব্দ শোনা যায়, যেমন আমাদের বাঁশবাগানের ভিতরে কে যেন বাঁশ ফাড়িয়ে ফেলাইতেছে, তাই না? আচ্ছা আচ্ছা। ও ইয়াসিনাবাদ দেখছে, এটা ঘটনা ভুলে গেছি, খেজুর গাছ কাটা হয় আমাদের ফরিদপুর তো অঞ্চলে আর কি, রস বের করা হয় অনেক। একটু শীত শীত দেখে যে খেজুর গাছের নিচে দাঁড়ায় এক লোক আপনার রস খাইতেছে, ওই হাড়ি খুলে আপনার উপর দিকে মুখ দিয়ে হাড়ি দিয়ে রস খাচ্ছে। সেই রসটা মনে করেন যে ওই হাড়ির রস খায়, তার নিজের সাথে মাথার সাথে বাড়িতে হাড়িটা ভেঙে ফেলছে। এই ঘটনাও আমাদের ওই রাত্রে বলে নাই, সকালে বলছে। তখন আমরা চিন্তা ভাবনা করছি, চল তো আমরা যাই এখন দেখি হাড়ি ভাঙ্গা আছে নাকি। আমরা যাই দেখি যে গাছে হাড়ি পাতাই রয়েছে। গাছের উপরে উঠলাম, প্রায় আধা হাড়ি রস রয়েছে। আপনারা দেখছেন কি না, আস্তে আস্তে অনেক খেজুর গাছ কাটা আছে, কিন্তু এখন খেজুর গাছের আমার আসছেন যেহেতু কষ্ট করে আমাদের বাড়ি ওদিক চলেন জামিল ভাই, আমরা থরে খেজুরের রস টস খেয়ে গেলেন, সুযোগ করে হলেও আমরা যাওয়ার চেষ্টা করব। তো জামিল ভাই, মোটামুটি এই ছিল আপনার এই হলো আমার ঘটনা, অভিজ্ঞতা যাই বলি না কেন এটাই হচ্ছে। কিন্তু আসলে নিজেরা কল্পনা করতে পারতেছেন কিনা, এই রাতে এই আম গাছের এইখানে, এই আম গাছটা রাতের বেলা দেখলে আমার মনে হয় এমন কাউকে খুঁজে পাবো না যে একবার ভেতরে। আমার মনে হয় আমাদের যাওয়া উচিত ছিল সেখানে, মানে যেটা ভূতের মার ভিটা, যে জায়গাটা অবশ্যই ওই যে কবরস্থান, ওই যে বেল গাছ, এইটা আমাকে খুব টানতেছে এখন। আমরা যদি সময় পাই আমাদের বাড়িতে বেড়ালেন, সমস্যা নাই, আমাদের বাড়িতে থাকলেন, ভাইদের বাসা হয়ে চেষ্টা করবো জায়গাটা একবার দেখে যাওয়ার। জি, ওখানে গেলে আমার বলা লাগবে না, ওইখানের যে স্থানীয় যে ওই যে দাদা আছে, যে সিদ্দিক তালুকদার আছে, সে আপনাদেরকে সব ঘটনা বলে দিত। সে তার নিজের সাথে অনেক কিছু শেয়ার করছে, সে নিজে অনেক কিছু দেখছে, সে নিজেই বলতো যে আমার সাথে আমরা এখান থেকে কত দ্রুত আমরা না, এখনই আমরা হেঁটে যাবো না, এখন বাচ্চু ভাই আছে না, ওই বাচ্চু ভাইরা নিয়ে যাই, বাচ্চু ভাইয়ের গল্পটা ওখানে বসে 25 মিনিটের রাস্তা ম্যান, অনেক সময় লাগবে গাড়িতে 25 মিনিট। জি, গাড়িতে 25 মিনিট লাগে। আমরা এখন বাচ্চু ভাই আছে, বাচ্চু ভাইয়ের ঘটনাটা একটু শুনি, দেন আমরা পরে চিন্তা ভাবনা করে দেখি। বাচ্চু ভাই, পরিচয়টা একটু জানি আগে। আমার নাম হচ্ছে বাচ্চু, পেশাগত আমি একজন ড্রাইভার, আমি পিক আপ চালাই। আচ্ছা, আমার পরিচয় পিকআপ। জি, পিকআপ বলতে মানে বড় ট্রাক নাকি? না, আপনার যে ছোট মিনি পিকআপ গুলো আছে, ওই পিকআপ গুলো, খোলা পিকআপ গুলো আর কি। হাইওয়েতে যাওয়া আসা করেন? হ্যাঁ, হাইওয়েতে বেশিরভাগ যাওয়া আসা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আপনার জীবনে তো অবশ্যই, আপনাকে ডট টিম যেহেতু এখানে নিয়ে আসছে, আপনার জীবনে তো কিছু মানে অলৌকিক ঘটনা তো অবশ্যই আছে। সবসময় ভৌতিক বলবো না, কিছু কিছু ক্ষেত্রে অলৌকিক ঘটনা ঘটে, যে এটার কোনো যুক্তি খুঁজে পায় না। সায়েন্স বিজ্ঞান যাই বলি না কেন, যেটার কোনো যুক্তি খুঁজে পাওয়া যায় না, ওই জিনিসটাই কিন্তু আমাদের কাছে ভৌতিক বা অলৌকিক। আপনার লাইফে এরকম কি অভিজ্ঞতা হয়েছে? এই অভিজ্ঞতা হলো যখন আমি মাছ টিপ মারতাম। ডর মানে ভয়। রাত এখন আরো গভীর, একটু পরেই ঘড়িতে ডং করে 1টা বেজে যাবে। রাত 1টা মানে ভয়াবহ রকমের নীরবতা। আর যে কিবরিয়া আছে আপনার সঙ্গে, এবং আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। ডর চলছে, সঙ্গে আছে স্পট থেকে সুমন ও রেহান, এবং মিউজিকে আছে আমাদের আরো একজন টিম মেম্বার লোবান। প্রিয় শ্রোতা, ডরের যে ঘটনার মধ্য দিয়ে আমরা যাচ্ছি, সেগুলোর যুক্তিসিদ্ধ ব্যাখ্যা আমাদের কাছে নেই, কিন্তু প্রতিটি ঘটনাই অতিথিদের জীবনে ভয়াবহ রকমের সত্য। তাদের মুখের এক্সপ্রেশন, বলার এক্সপ্রেশন, তাদের হার্টবিট, প্রত্যেকটা জিনিস যদি আপনি খুব পুঙ্খানুপুঙ্খভাবে লক্ষ্য করেন, তাহলে দেখবেন ওরা কতটা বিশ্বাস নিয়ে এই অধিভৌতিক ঘটনাগুলো আমাদের সামনে বলছে। প্রতিটি মানুষের জীবনেই কিছু না কিছু অধিভৌতিক ঘটনা আছে, যা বিজ্ঞান সিদ্ধ না, যার কোনো যৌক্তিক উত্তর নেই, যা এখনো অনাবিষ্কৃত। আমরা ফিরব ঠিক রাত 1টায় গল্পের বাকি অংশটুকুতে। ডর।
আপনি এবিসি রেডিও FM 89.2-তে। আমি আরজে কিপ্রিয়া আপনার সঙ্গে আমার এই নতুন অনুষ্ঠানটি নিয়ে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা চষে বেড়াচ্ছে সুমন ও রেহান আপনার ডাকে সাড়া দিয়ে। আর এই অনুষ্ঠানটির মিউজিক্যাল সাইডটি দেখছে লোবান। প্রিয় শ্রোতা, ডর কোনো সার্বজনীন অনুষ্ঠান নয়। ডরে এমন কোনো ঘটনা তুলে ধরা হয় না যা প্রতিটা মানুষের জীবনেই সত্য হতে পারে, তবে ভয়ের আবেদনটা কিন্তু সবার, অর্থাৎ সার্বজনীন। অনেকেই আছেন হয়তোবা ডর অনুষ্ঠানটিকে খুব হালকা করে নিচ্ছেন, কিন্তু এই মানুষটি ডরের কোনো একটি ঘটনা এমন কোন সিচুয়েশনে গিয়ে তার মনে পড়েছে, তখন সে তাৎক্ষণিকভাবেই হয়তোবা অনেক বেশি ভীত হয়ে পড়ছে। মানুষের এই যে বিপরীতমুখী প্রতিক্রিয়া, আমরা যেটাকে বলি মন এবং সাবকনশিয়াস মাইন্ড, অর্থাৎ আমার মনে হচ্ছে কিছু একটা হবে এবং আমার মনের একেবারে গহীনে কিছু একটা হয়ে যাচ্ছে যা আমি জানি না, আমার মস্তিষ্ক তাৎক্ষণিকভাবে আমাকে জানাচ্ছে না, কিন্তু কোনো একটা সিচুয়েশনে গিয়ে সেটা আবিষ্কার হচ্ছে। এই বিষয়টির সাথে ভয় অনেকখানি জড়িত। আমরা আমাদের মনের গতিবিধি কিন্তু সম্পূর্ণ রকম আবিষ্কার করতে পারি না। অনেকদিন আগে একটা ছবি দেখেছিলাম, ছবিটার নাম লুসি। মানুষের মস্তিষ্ক যদি শতভাগ কাজ করা শুরু করে, তাহলে সেই মস্তিষ্কের ক্ষমতা কতটা বড় হতে পারে এবং মানুষের ক্ষমতা তখন কত ইউনিভার্সাল হতে পারে তা আপনি চিন্তাও করতে পারবেন না। ব্যাপারটি সায়েন্স দিয়ে বোঝানো হয়েছে, কিন্তু তা এখন পর্যন্ত অনাবিষ্কৃত, তা এখন পর্যন্ত বিতর্কের ঊর্ধ্বে নয়। আমাদের ডরে যেসব ঘটনা একের পর এক আপনার সামনে উপস্থাপিত হয়, তার প্রত্যেকটি অবৈজ্ঞানিক, অযৌক্তিক, কিন্তু এগুলোর আবেদন যদি না থাকে, তাহলে সারা দুনিয়াব্যাপী এইরকম ঘটনাগুলো কোনো না কোনোভাবে প্রত্যেকটি মানুষের জীবনে ঘটত না। আপনার জীবনে যদি একটি অধিভৌতিক ঘটনাও থেকে থাকে, তাহলে সেই জায়গাটি থেকে আপনাকে বিলিভ করতে হবে যে এর চাইতেও কিংবা একই রকম ভাবে কিংবা অন্যভাবে আর কারো জীবনে কোনো একটি ঘটনা ঘটতেই পারে। আমরা সেই বিশ্বাসের জায়গাটি থেকে ডরকে আপনার সামনে তুলে ধরছি। আমরা ঘটনার ঠিক সেই জায়গাটিতে ফিরতে চাই যেখানে বিরতি নিয়েছিলাম। তবে তার আগে আপনাদেরকে এই অনুষ্ঠানে শেষবারের মতো বলছি আমাদের ফেসবুকে আসার জন্য। ফেসবুকে আমরা এমন একটা ছবি দিয়েছি যেটা আপনাকে আজকে অনেকখানি অবাক করে তুলবে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC Radio FM 89.2। আর যদি ফোন করে আপনার জীবনের ঘটনাগুলো বলতে চান, সেক্ষেত্রে ফোন নম্বরটি হচ্ছে 0963892892। আমি আবারও বলছি 0963892892। আমরা আবারও ফিরছি সুমন এবং রেহানের কাছে। ডর। তো বাচ্চু ভাই, আপনি তো মনে হয় ডর রেগুলার শুনেন? জি, নিয়মিতই শুনি, যে শুরু হওয়ার পর থেকে। কেমনে পৌঁছালেন আমাদের এখানে আমি যে নাম্বারটা ফোন করছিলাম, ঘটনা শোনার পর আমার একটা ঘটনা আছে যেটা আমি বলতে চেয়েছিলাম, তো এই জন্য আমি আপনাদের নাম্বারটা ফোন দিই। আমাদের নাম্বারে ফোন দিয়ে? জি জি। নাম্বারটা জানা আছে আপনার? হ্যাঁ, নাম্বারটা জানা আছে। নাম্বারটা হলো 0961389292। বাবা, মুখস্থ করে ফেলছে। হ্যাঁ, মুখস্থ ভাইয়া, অনেকবার ফোন দিয়েছেন। আমি দেখি তো, আমি মুখস্থ দেখেন তো, একটু আমি বলি দেখি তো আমার মনে আছে কিনা, আপনি মিলায়েন তো। 0938 জি 92 জি 892। জি, মানে এই নাম্বারে ফোন দিয়েই আপনারা, মানে যারা আসতে চায় আমাদের মোবাইলের যুগ, পরে দেখা যাবে সবাই কিন্তু 09G চাপতেছে, আবার পরে জি নাই, যেমনি ভাইজান মাঝখানে জি বলছে। না, ওটা আমি প্রথমে ভুল করছিলাম, যে প্রথমে 02 দিছিলাম, কিন্তু আপনারা 02 দিবেন না। একদম মানে আমাদের চেয়েও বেশি সলিড। কিছু একটা বলতেছি। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে বৈজ্ঞানিক ব্যাখ্যার বাইরে যেটা যায় সেটাই কিন্তু অলৌকিক। তো আমার মনে হয় যে আমাদের শ্রোতা বন্ধুদের মধ্যে কেউ যদি এমন থাকে যে, মনে কর বাচ্চু ভাই একটা ঘটনা বললো, বা একটু আগে জামিল ভাই যেটা বলছে, এটার মধ্যে কেউ যদি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পায় যে না ভাইয়া আসলে এটা এরকম হয়েছে, যে না ভাইয়া এটাকে আমরা ভৌতিক বলতে পারি না, এই ধরনের কোনো লজিক যদি কারো থাকে, তাহলেও কিন্তু আমাদের এই নাম্বারে মানে হ্যাঁ অবশ্যই যেই নাম্বারটা আমরা বললাম সেই নাম্বারে আপনাদের যদি এই ধরনের ঘটনাগুলো
বলার পেছনে কোনো লজিক থাকে, আমরা সেটাই। সেটাও শুনতে চাই। কারণ অন্যান্য পুরো পৃথিবীর মতন আমি ভূত বললেই আসলে ভূত, এটা প্রত্যেকটা আমি বিশ্বাস করি না। লজিকেরই অ্যান্টি লজিক থাকে, সবকিছুই থাকে। রাইট, অ্যান্টি লজিক তো থাকতে হবে। ওকে বাচ্চু ভাই, যতটুকু ডট টিমের কাছে শুনছি আমার মনে হচ্ছে যে আপনার ঘটনা বেশ দুর্দান্ত কিছু আছে। তো আমি মানে জি। একটু শোনার জন্য খুব বেশি আমার আগ্রহ তৈরি হয়েছে। মি টু। জি, 4 বছর আগের ঘটনা। আমি যখন পিক আপ চালাতাম, এটা হচ্ছে এয়ারপোর্ট কাওলা স্ট্যান্ড। যখন আমি পিক আপ নিয়ে ভাড়া নিয়ে যাই, তো একটা পার্টির সাথে আমার পরিচয় হয়। ওনার বাড়ি হচ্ছে বান্দুরা। আচ্ছা। উনি আমাকে ভাড়া করে রাতে একটা ট্রিপ মারার জন্য। তো প্রতিদিন রাতে একটা করে ট্রিপ, সারাদিন রেস্ট, এই জন্য আমি ট্রিপটা নিলাম। মানে তো প্রতিদিন রাতে আপনি মাছ বান্দুরাতে পৌঁছে দিয়ে আসবেন? পৌঁছে দিয়ে আসবে, এটাই আমার কাজ। প্রথম দিন মাছ নিয়ে গেলাম, কোনো সমস্যা হলো না। কিন্তু কোথা থেকে মাছ নিয়ে যান? এটা হচ্ছে ভৈরব থেকে, খালি গাড়ি নিয়ে এয়ারপোর্ট থেকে ভৈরবে চলে যেতাম। ভৈরব থেকে মাছ ভরে নিয়ে, ইলিশ মাছ, ওটা আমি বান্দুরা নিয়ে পৌঁছাতাম। কিন্তু একটা কথা বলে রাখা ভালো, গাড়ির সাথে কোনো লোক থাকবে না, শুধু আমি একা। এবং কি ইভেন গাড়িতে হেল্পারও থাকবে না। কেন? এটা পার্টিরই কথা, যে ওই রাস্তাটা অনেকই খারাপ, তো ওখানে ডাকাতি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। সেই ক্ষেত্রে তো লোকবলারও বেশি নিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, এই জন্যই উনি বলছে যে উনি আবার ওই জায়গার খুব প্রভাবশালী লোক, বলছে যে আপনার সাথে কেউ আসা লাগবে না, আপনার গাড়ির কোনো ক্ষতি হবে না। আচ্ছা আচ্ছা, আমি অবশ্য কয়েকটা ব্যাপার জানতাম যে রাত্রেবেলা যেসব ড্রাইভাররা সাধারণত গাড়ি চালায় রাতের ট্রিপে, তারা সাথে ইচ্ছাকৃতভাবে একজনকে রাখে যাতে গল্প গুজব করতে করতে ঘুম ঘুম ভাবটা না চলে আসে। হ্যাঁ, ওই লোকে ওটা রাখতে দেয় নাই। আর আমার মালিক যিনি ছিল, উনিও আর কি হেল্পার দিত না। তো নতুন চাকরি করতাম, এই জন্য আর কি একা একাই যেতাম। তো এয়ারপোর্ট থেকে আমি চলে যাই ভৈরবে। ভৈরবে যে যখন ইলিশ মাছ নিয়ে গাড়িটা টান দিই, তখন রাত আনুমানিক 12:30 বাজে। ভৈরবে কি 12:30 বাজে? হ্যাঁ, ভৈরবে 12:30 বাজে। যখন ওইখান থেকে টান দিই, তখন দেখা যায় আপনার, আরেকটা কথা বলে রাখি, ঢাকা বাবুবাজার ব্রিজের পর থেকে রাত্র 9টার পরে যাত্রীবাহী কোনো গাড়ি চলে না। যাত্রীবাহী কোনো গাড়ি চলে না। আচ্ছা। যদিও দু একটা পুলিশবাহী সিএনজি থাকে, তো সব জায়গায় থাকে না। আচ্ছা আচ্ছা। দুই এক জায়গায় এটার কি পাওয়া কোনো যায়। বিশেষ কারণ আছে? এটার কোনো বিশেষ কারণ বলতে, ওই রাস্তায় যেই যায় তার ডাকাতি হয়। আচ্ছা। আর আশেপাশে কোনো বাড়িঘর নেই, থাকতে দুই একটা ইট খোলা আছে, কিন্তু ওখানে রাতের লোক থাকে না তেমন, পুরোপুরি ফাঁকা রাস্তা ওটা। আচ্ছা। বাবুবাজার থেকে মানুষ যখন বিপদে পড়ে, তখন যায় হচ্ছে যেমন আমাদের মাধ্যমে, যেরকম মাছের পিক আপ, পেপারের গাড়ি, এই দিয়ে আর কি রাতে যেতে হয়। মালবাহী গাড়িগুলো? হ্যাঁ, মালবাহী গাড়িতে যেতে হয় মানুষের যারা বিপদে পড়ে। তো এরকম আমি অনেকদিন টানছি। তো মাছ নিয়ে যেদিন আমি যাচ্ছি, বাবুবাজার ব্রিজ থেকে 2 জন লোক, একটা মহিলা এবং একটা বৃদ্ধ পুরুষ, আচ্ছা, আমাকে বলে যে বাবা, আমরা তো বিপদে পড়ছি, আমাদেরকে একটু নিয়ে যাও। তো আমি বললাম আপনারা কোথায় নামবেন? বললো ওই যে সামনে যে ইট খোলাটা আছে, ওই জায়গায় আমরা নেমে যাবো। এটাকে ব্রিজের আগেই বলেছে? হ্যাঁ, বাবুবাজার ব্রিজটাতে পারানোর পরেই যে মোচরটা আছে, পাম্পের মোচরটা, ওখান থেকে। আচ্ছা। দেখলাম বৃদ্ধ, হাতে 2টা ব্যাগ। আচ্ছা। এই জন্য আমি বললাম বয়স্ক মানুষ এই শীতের ভিতরে এখানে দাঁড়িয়ে থাকবে, মায়া লাগে, এই জন্য নিয়ে নিলাম। তো নিয়ে গাড়ি টান দিছি। এই টাইমে দেখা যাচ্ছে যে কিছু দূর যাওয়ার পরে বলে, বাবা তোমার গাড়িতে তো ইলিশ মাছ আছে, একটা মাছ আমাদেরকে দিবা? আমাদের তো অনেকদিন ধরে না খেয়ে রয়েছি, আর টাকা পয়সাও নেই, বাচ্চাদেরকে তো মাছ কিনে খাওয়াতে পারবো না। কিন্তু বিষয় হলো যে আমার গাড়িটা সম্পূর্ণ তেরপাল দিয়ে ঢাকা ছিল। মাছ নিয়ে যেতাম, ওই যে পোলা বাইনা করতো কি, হাত দিয়ে মাছ নিয়ে যেত, এই জন্য আমরা ঢাকা সুন্দর করে বাইন্দা নিয়ে যেতাম যে কেউ না দেখে। তো ওই লোকটা কিভাবে জানলো যে আমার গাড়িতে ইলিশ মাছ আছে? আচ্ছা, এটা একটা প্রশ্ন। হ্যাঁ, ওই লোকটা বললো যে তোমার গাড়িতে ইলিশ মাছ আছে, আমাদেরকে একটা মাছ দাও। তো আমি বললাম যে চাচা, মাছটা তো আমার না, আমি তো আরেকজনের চাকরি করি, তার বলা ছাড়া তো আমি মাছ দিতে পারবো না। তো কিছু দূর যাওয়ার পরে কুয়াশা, কিছু দেখা যায় না। ওই রাস্তাটা এমনি কুয়াশা পরে অনেক বেশি কুয়াশা, ফাঁকা জায়গা, কুয়াশাটা অনেক বেশি, যেমন হাত 2 হাত সামনে কিছু দেখা যায় না, আস্তে আস্তে যেতে হতো। তো আমি যাচ্ছি, তো হঠাৎ করে এক জায়গায় বলে কি যে বাবা একটু রাখো, আমরা এই জায়গায় নামবো। তো এই জায়গায় নামবে, আমিও ব্রেক করলাম। ব্রেক করার পরে আমি ওনাদের সাথে নামলাম। কি জন্য নামলাম? ওনাদের যে হাতে 2টা ব্যাগ ছিল, আমি চাইছি যে ব্যাগ 2টা একটু আগে দিই। আমি নামছি ডাইন মোড়া দেয়া, ওনারা নামছে বাম মোড়া দেয়া। তো বৃদ্ধ মহিলাটাকে ধরে নামালাম, আর পুরুষটাও নামলো। তো বলতেছে বাবা একটা মাছ দাও। আমি বলছি যে একটা মাছ দিব, যাক মহাজনটা বলবো যে একটা মাছ আমি একজনকে দিছি, তো কিছু বলবে না। তো একটা মাছ যখন দিতে যাই, তখন তিরপালটা খুলে আমি যখন মাছ দিব, তার আগেই দেখতেছি 2টা লোক মাছ খাচ্ছে। কোথায় মাছ খাচ্ছে? গাড়ির বাইরে, ওই যে 2টা লোক বৃদ্ধ ছিল, ওনারা দাঁড়িয়ে আছে, ওনাদের পাশে থেকে 2টা লোক মাছ নিয়ে খাচ্ছে। এবং মাছ নিয়ে এমন ভাবে খাইতেছে যে আমার তিরপাল বান্ধা, সবকিছু বান্ধা। পেছন দিকে? হ্যাঁ, পেছন দিকে। গাড়িতে বসে নাকি? না, গাড়ির পিছনে দাঁড়ানো, কিন্তু অনেকটাই লম্বা। আচ্ছা। পিছনে দাঁড়া এমন হাত দিয়ে ধরে ধরে খাচ্ছে। এবং যখন মাছটা নিচ্ছে তখন কিছু না, যখন মুখে দিচ্ছে তখন আগুন বের হচ্ছে। মুরব্বী 2 জন লোক ওনারাও দেখতেছে, ওনারাও দেখতেছে, আমিও দেখতেছি। তো যখন আমি দেখলাম যে ওই 2 জন লোক মাছ নিয়ে খাইতেছে, তখন আমি করলাম কি, গাড়ির ভিতরে ছিল লাঠি।
ওই লাঠি নিতে যাই, তখন দেখি ওই বয়স্ক 2জন লোক নেই, যাদেরকে আপনি সাথে করে নিয়ে আসছেন যাদেরকে তারা সাথে করে নিয়ে আসছি তারা নেই। আমিও ঘাবড়ে গেলাম, এরা গেল কই। পরে যখন সাইডে বাইডে দেখতেছি, পিছে গেলাম দেখতে, তখন যেই 2জন লোক মাছ খাইতেছিল ওই 2জন লোক ওখানে নেই, কেউ নেই। মানে আমি একা। ওই বুড়ো বুড়িকে না পেয়ে আপনি লাঠি আনতে গিয়ে আনার মধ্যে অত already ওরা দুজনে নাই। ছিল ওই যে মাছ খাইতেছে, তখন আমি গেছি গাড়িতে লাড়ি আনতে। লাড়ি নিয়ে আইসা দেখি ওই বয়স্ক 2জন নেই, আচ্ছা, যাদেরকে আমি নিয়ে আসলাম তারাই আমার গাড়িতে পাশে নেই। তখন আমি তো একটু ঘাবড়ে গেলাম, তারা গেল কই। তো কুয়াশার দিন আমি ভাবছি হেরা মনে আমি তো গাড়ি লাড়ি আনতে গেছি, হেরা মনে নেমে গেছে। তো আমি একটু ওইদিকে যাই, এখন দেখি একদল লোক আইসা পুরো গাড়িটা ঘিরা ফেললো আমার। ঘিরা ফেরা যে তারা যে মাছ নিয়ে খাচ্ছে এটা দেখতেছি আমি, দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি, কিন্তু সবাই মাছ নিয়ে কিছু বলতেছি না। হ্যাঁ, দাঁড়ায় দাঁড়ায় সবাই সাইডে দোনো সাইডে খাড়ায়া তারা মাছ লয়ে খাইতেছে। কিন্তু যখন মাছ লইতেছে তখন কিছু না, যখন মুখে ঢুকাইতেছে তখন মুখ দিয়ে এরকম ভাবে আগুন বেরোতেছে যেটা গ্যাসের চুলায়ও জ্বলে না। তো এমন খাওয়ান নিয়ে আমি ভাবছি যে মালিকটা আমি কি করবো, এরা তো সব মাছ খায়া লাইতেছে, আজকে তো আমার মারবো। তো আমি কি করছি, লাড়িটা গেছি একটা বাড়ি দিতে। আচ্ছা, একজনে বাড়ি দিতে গেছি, তখন মনে করেন যে আমি বাড়ি একটা দিছি, দেওয়ার সাথে সাথে তার কেউ নেই। কিন্তু কিছুক্ষণ পরে পিছন থেকে আমার এমন জোরে একটা থাপ্পড় দিল, আমি আর পরে কিছু কইতে পারবো না। থাপ্পড় দেওয়ার পরে যখন আমি পড়ে গেছি, তখন মনে করেন তাকাইছি, তাকায় দেখতেছি যে বিশাল লম্বা লম্বা লোক আমার গাড়ি পুরো নাই বানাইছে, গাড়িতেই কিছু নাই। তো আশেপাশে তো কোনো লোকজন নাই, কোনো বাড়িঘর নাই, চিল্লা ফাল্লা করলে হবে না। তো যখন আমার থাপ্পড়টা ফালা দেয়, তখন আমি একবার উঠছি, দাঁড়ানোর পর আমার আরেকটা থাপ্পড় দিছে আরেকজনে। তো থাপ্পড় দেওয়ার সাথে সাথে আমি যা পড়ে গেছি আরেক জায়গায়, তখন আমি অজ্ঞান হয়ে গেছিলাম। তো সকালবেলা যখন মানুষজন আসে আজানের পর পরে, তখন দেখি যে আমি ইটা খোলায় শুয়ে আছি, আমার মাথায় পানি দিচ্ছে, পানি পুনি দিয়া বলতেছে বাবা কি হয়েছে। কিন্তু আমি যে গাড়ি চালাই, আমি যে গাড়িতে মাছ নিয়ে আসছি, তারা কেউই জানে না, এবং আমার গাড়িটা যে কোথায় আছে তারাও জানে না। আমার তারা সুস্থ মুস্থ করলো, করার পরে বলতেছে যে কি হয়েছে। আমি বললাম যে আঙ্কেল এই কাহিনী, আমার গাড়ি কই। তোমার গাড়ি কই মানে, তোমারও তো গাড়ি গুড়ি পাই না, তোমার খালি দেখলাম যে রাস্তার ভিতরে পড়ে রয়েছে, তোমার নিয়ে এসে আমরা মাথা পানি ঠানি দিলাম, 2-2.5 ঘন্টা যাবো তুমি সুস্থ হও না, আমরা তো ঘাবড়ে গেছিলাম, তুমি কে, এখানে কোথেকে আসছো। তো বললাম আমি তো গাড়ির ড্রাইভার, আমি তো বান্দুরাতে মাছ নিয়ে যাইতেছিলাম, তো ওনাদেরকে নিয়ে খুঁজতেছি। এমন জায়গায় যায় দেখি আমার গাড়ি আছে কিন্তু 4টা চাক্কা নেই, গাড়িতে তেরপাল তুরপাল বান্ধা, কিন্তু ভিতরে মাছ নেই। কিন্তু আমার তেরপাল বান্ধা আছে, রশি দিয়া তেরপাল সুন্দর করে বান্ধা আছে, যেমনে যেমনে আমি বাঁধছিলাম। তেরপাল ছিঁড়াও নাই, রশিও তেরপালও ছিঁড়া নাই, রশিও ছিঁড়া নেই, যেমনেরটা হেমনেই আছে। তো ওনারা জিজ্ঞেস করলো যে তোমার গাড়ি তো বান্ধা, মাছটা নিবে কে, কি হয়েছিল। তখন আমি বললাম যে আঙ্কেল এই কাহিনী। তো তারা বললো হ্যাঁ এভাবেই তারা আসে। তো আমি তাদেরকে সব ভাঙ্গা বললাম, বলার পরে বললো যে এখানে পড়ায় পড়ায় এরকম হয়, তুমি যে ভাই চাচ্ছ এটা আল্লাহর কাছে শুকুর করো। এই ছিল সেদিনকার আমার ঘটনা। তো এই ঘটনাই কিন্তু শেষ হয়ে যায়নি। ওখান থেকে যেদিন আমি চলে আসি, তার 4-5 দিন পর আমি আবার মাছ নিয়ে যাই ওই একই রাস্তায়। সেদিন সমস্যা ওই জায়গায় হয়নি, কিন্তু ওই জায়গায় যাইতে 2টা ব্রিজ আছে, ওই ব্রিজে আমাদের কাছ থেকে 100 টাকা করে টুল নিত ভাড়া। একটা বয়স্ক লোক, উনি ঘুমায় থাকতো, কিন্তু ওনাকে ডাইকা টাকা দিতে হইতো। আচ্ছা আচ্ছা, ঘুমায় থাকতো চেয়ার নিয়ে। তো ওনাকে ডাইকা যখন টাকা দিতাম, তো উনি হ্যাঁ বাবা ভালো আছো কিনা এরকম জিজ্ঞেস করতো। তো যাইতেছি, তো ওই দিনও 2জন লোক ওই ব্রিজের পরে যে জায়গায় থাকার কথা না, ওই জায়গা থেকে আমার সিগন্যাল দিল থামানোর জন্য। তো সেদিন আমি থামাই নাই, চলে গেছি একদম আমাদের বাজারে, বান্দুরা বাজারে। যেদিন আমি যে 2জন লোক, ওই 2জন লোক নাকি ওই দিন ওখানে মারা গেছে। এটা যেই যে 2জন লোক আমার সিগন্যাল দিছিল যে আমাদেরকে একটু নিয়ে যাও, ওই রাস্তার পাশে চিতাখোলা আছে, ওই জায়গায় ওই দিনই ওই 2জন লোক মারা গেছে। আপনি কিভাবে বুঝলেন যে ওই 2জন লোক কিভাবে মারা গেছে? বুঝছি, এটা যখন আমি ওই যে মাছের ঘাটে যাই, তখন আমি বলি যে এরকম এরকম 2জন লোক অমুক জায়গা থেকে এই ড্রেস পরে আমার সিগন্যাল দিছিল। পরে ওনারা বলতেছে তুমি যেমন বলতেছো চুল বড় বড়, এ লোক তো আজকে সকালে মারা গেছে, আমরা তো তারে পুইরা আসছি। এবং ইভেন যে জায়গায় আমার সিগন্যাল দিছিল ওই জায়গায় ওনাদেরকে পুড়ছিল আর কি। এই ছিল ঘটনা। তারপরে থেকে আমি ওই রোডে গাড়ি চালান ছেড়ে দিছি। প্রথম ঘটনাটা রেহান, আমার যেটা মনে হচ্ছে, আমি জানি না এটা প্রথম ঘটনাটা আদৌ কি এটা আমি মানে ভৌতিক বলবো না ডাকাতি বলবো, আমি একটু কনফিউজ। না না, এটা ভৌতিক তো অবশ্যই, ডাকাতি হবে না, কারণ ডাকাতরা খাইলে তো আর মাছ বাইর হবে না, আগুন বাইর হবে না। ডাকাতের ঘটনা যদি হয় সেক্ষেত্রে ওইখানে দাঁড়ায় মাছ খাওয়ার মতো বিষয় নাই, এটা একটা রিজন। আমার সেকেন্ড এবং সবচেয়ে আমার কাছে যেটা মানে রিজনটা মনে হচ্ছে যে এই ধরনের ডাকাতি সাধারণত যারা করে, ফর ইউর ইনফরমেশন, আমি নিজে একবার আশুলিয়াতে এই ধরনের ডাকাতির পাল্লায় পড়ছিলাম। গাড়িতে ইট মেরে গাড়ি থামায় দেওয়া হয়েছিল, সামনে আবার ইয়ে রাখা ছিল, গাছের গাছ ফালানো ছিল। তো নামার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে আমার সাথে আরো ছিল 2টা মেয়ে,
ঠিক আছে, এবং আমরা 3টা ছেলে, আমরা 5 জন মিলে ফ্যান্টাসি কিংডম যাওয়ার একটা প্ল্যানিং আর কি। তো আসার পথে আমাদেরকে এভাবে ধরে সন্ধ্যা 6টা 6:30 দিকে, তখনও অন্ধকার হয়নি, গরমের দিনে তো 7টার দিকে আজান দেয় আর কি। তো এই সময় যখন ধরে তখন তারা আমাদের কাছ থেকে জিনিসপত্র নিবে, তো অনেক পরের ব্যাপার। জিনিসপত্র নিয়ে তাদের উদ্দেশ্যটা ছিল তারা আমাদেরকে ঢালে নামায় নিয়ে গেল এবং আমাকে আর আমার বাকি 2টা ফ্রেন্ডকে কেটে ফেলবে কনফার্ম। তাদের কাছে এত বড় বড় চাপাতি বা যাই বলে ওটাকে ওরা, তো ওটা নিয়ে কেটে ফেলবে। তো এই অবস্থায় আমার একটা মেয়ে ফ্রেন্ড আবার রাস্তার মাঝখানে দাঁড়ায় বাস থামায় দেয়, মানে জানের রিস্ক নিয়ে একটা বাস থামায়, গতিতে আসতেছিল বাসটা। তো সেই যাত্রীগুলো নেমে দৌড়াদৌড়ি করায় কিন্তু তারা চলে গেছে। তারা কিন্তু আমাদের থেকে জিনিসপত্র নিছে, দোষ নিয়েও কিন্তু আমাদেরকে মেরে ফেলবে। তো আমার কথা হচ্ছে যে একটা ডাকাতি যদি কেউ করতে আসে 2টা থাপ্পড় দিয়ে তাকে ছেড়ে দেওয়ার কথা না, ওখানেই মেরে ফেলার কথা। জি, ডাকাতি করলে সাধারণত এটাই হয়। এবং সেক্ষেত্রে আবার গাড়িটাও ফেলে গেছে, রাইট, গাড়ির চাকাগুলো নাই। বাট এই জন্য আমার কাছে একটু কনফিউজিং মনে হয় আর কি বিষয়টা, যে যদি ডাকাতির ঘটনা হতো এইভাবে দাঁড়ায় মাছ খাওয়ার মতো ঘটনা উনি দেখতো না, যে ওইখানে মাছ খাচ্ছে মানুষগুলো, মাছ নিয়ে চলে যেত। আর যদি ডাকাতির ঘটনা হতো আরেকটা ওই তেরপাল দিয়ে ওভাবে ঢেকে তাদের ছিঁড়ে বেড়ে সব নিয়ে যাওয়ার কথা। সবকিছু সুন্দর করে তেরপাল কাইটা, রশি কাইটা, আমরা যেহেতু ফালা দিছে তারা গাড়ি নিয়ে মাছ নিয়ে চলে যাবে, তারা তো মাছ খাবে, তাদের সুবিধা মতো জায়গায় গাড়ি নিয়ে চলে যাবে, পরে হয়তো বা গাড়ি ফেলে দিবে বা কিছু একটা করতে পারে। জি, কিন্তু আর ওই বুড়ো বুড়ির কথা কি বলবি? বুড়ো বুড়ির কথাই বা কি বলবো। তো এই জন্যই মানে ডাকাতি বলেও মানে উড়াই দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, এখানে একটা জিনিস তুই বলতে পারিস এরকম যে তাকে ভয় দেখানো হয়েছিল, তাকে অলৌকিক কিছুই ভয় দেখিয়েছে, পরবর্তীতে আবার হয়তো কেউ পেয়ে মাছটা নিয়ে গেছে। হয়তো চাকাগুলো যে ছুটানোর যে ব্যাপারটা, সেটা আমার মনে হয় কোনো মানুষ খালি একটা গাড়ি পড়ে আছে দেখে হয়তো বা কেউ চাকাগুলো খুলে নিয়ে চলে গেছে। একটু কনফিউজ হলো আমার শেষের ঘটনা যেটা, ওটা হচ্ছে আরেকবার যদি থামাইতো তাহলেও তো বুঝা যেত যে আসলে ঘটনাটা কি। এরপরে কি গাড়ি তো আপনি এখনো চালান না? জি, এখনো চালাই। আর চলতি পথে রাস্তার মধ্যে আরো কোনো ধরনের কোনো কিছু? চলতি পথে আরেকটা ঘটনা আছে আমার, সেটা হলো কিশোরগঞ্জের। এটা কতদিন আগের ঘটনা? এটা প্রায় 2-2.5 বছর হবে। সেটা ছিল একটা লাশ, ওটা আমার নিয়ে যেতে হবে। কিন্তু আপনি তো পিক আপ চালান। আপনি পিক আপ চালাই। ওরা মানে গরিব ছিল, ভাড়া কমের জন্য খোলা পিক আপ নেয়, যেহেতু অ্যাম্বুলেন্স নিলে অনেক টাকা লাগবে, হ্যাঁ, এই জন্য পিক আপ নেয়। তো এটা হচ্ছে ময়মনসিং শেরপুর থেকে 20 কিলো ওনাদেরকে নিয়ে ভিতরে যেতে হবে। তো মেয়েটা ছিল অনেকটাই ছোট, বাপ মা বিয়ে দিয়ে দেয় ছোটবেলায়। তো ডেলিভারিতে গিয়ে মেয়েটা মারা যায়। যে বাচ্চাটা হয় ওই বাচ্চাটা বেঁচে আছে এবং মাটা মারা গেছে। তারপরে লাস্টে আমি যে মেডিকেলে মারা যায়, এটা হচ্ছে কাওলা নামাপাড়া একটা মেডিকেল আছে, ছোটখাটো, মানে কাওলা নামাপাড়া মেয়েটা থাকে। এটা হচ্ছে আপনার যে দক্ষিণ খান বাজার আছে উত্তরাতে আর কি, দক্ষিণ খান বাজার আমরা গিয়েছিলাম। দক্ষিণ খান বাজারে একটা হাসপাতাল থেকে লাশটা নিয়ে যেতে হবে। তো আমি গাড়িটা নিয়ে যাই হাসপাতালের সামনে, যাওয়ার পরে যেমন গাড়িটা লাগাই তখন লাশটা উঠাবে। তো আরেকটা কথা বলে রাখি, আমরা ড্রাইভাররা যারা আছি লাশ যারা টিপ মারি, কিন্তু কখন আমরা লাশ দেখি না। আচ্ছা, কি জন্য দেখি না? লাশ দেখলেই আমাদের সমস্যা হবেই, এই জন্য লাশ দেখি না। কিন্তু ওদিন দুর্ভাগ্যবশত লাশটা আমি দেখি। বলবেন ব্যাপারটা কি? মানে আপনারা কি এটা ড্রাইভারদের মধ্যে একটা আনঅফিসিয়াল একটা নিয়ম? হ্যাঁ, এটা আমাদের ভিতরে একটা নিয়ম যে লাশ দেখা যাবে না। লাশ দেখলে হবে কি, আমি গাড়ি চালাইতেছি, দেখে যাবো যে লাশটা আমার গাড়ির সামনে এসে পড়ছে, আপনার চোখে ভাসবে। এই জন্যই, হ্যাঁ, এই জন্য আমরা দেখি না। হ্যাঁ, ওই দিন লাশটা দেখে ফেলি, কি জন্য? ওনাদের লোক ছিল না, লাশটা যে উঠাইবো ওই লোক ছিল না। আমিও ধরলাম ওনাদের সাথে, ধরি লাশটা কিন্তু দেখি, কিন্তু যে কাপড় পরা ছিল ওই কাপড় পরাই, এবং কিচ্ছু করা হয় নাই, দোয়ানো হয় নাই, জানামাজও করানো হয় নাই, যেটা করে আর কি গাড়িতে উঠায়, কিন্তু কিছুই করানো হয় নাই। ওই অবস্থায় হাসপাতাল থেকে বের করে দিছে, ওনারা গাড়িতে উঠাইছে। এটা কাপড় পরানো, আলাদা একটা চাদর দিয়া গাড়িতে উঠে ঢাইকা রাখছে। তো ঢাইকা রাখছে, গাড়িটা যখন আমি টান দিই, তো একটা মহিলা বাচ্চাটা নিয়ে, ছোট বাচ্চা, রক্ত লাগা আছে বাচ্চাটার গায়ে, আমার সামনের সিটে বসে। তো বাচ্চাটা নিয়ে তো পিছনে বসা যাবে না। আমি এয়ারপোর্ট থেকে যখন বাইর হই তখন প্রায় 10টা বাজে দিনের। তো যেতে যেতে লাশের গাড়িটা মনে রাখবেন 10 মিনিটের রাস্তা 1 ঘন্টা লাগে। কারণটা হচ্ছে গাড়ি বার হয়ে যায় এবং গাড়ি চলে না। আপনি গাড়ি জোরে চালাইতে চাইবেন, লাশ একটা কয় কেজি হবে, আমরা 1.5 টন মাল 2 টন মাল নিয়ে টানি, কিন্তু এরকম ওজন মনে হয় না যে লাশের ডিপ মারলে যতটুকু ওজন হয়। তো গাড়ি নিয়ে যাচ্ছি, গাজীপুর পাড়াইলাম, মাওনা চৌরাস্তা পাড়াইলাম, এক দোকানে দাঁড়াইলাম,
কিছু খাওয়ার জন্য। দুপুর হয়ে গেছে, কিছু খেতে হবে, হালকা পাতলা কিছু খাইলাম, খায়াটা গাড়িটা আবার টান দিলাম। যেটা তখন থেকে ফিল করতেছি যে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে রাস্তা ফাঁকা, কিন্তু আমার মনে হলো যে সামনে একটা বাচ্চা। তা আমি গাড়িটা দাম করে ব্রেক করে ফেলাই, ব্রেক করে ফেলালে লাশটা এসে গাড়ির সাথে বাড়ি খায়। এরকম একটা পরিস্থিতি দেখতেছি। কিছু না, লাশটাকে গাড়ির সাথে বেঁধে নেন নাই? না, লাশটা তো বেঁধে নি নেই, লাশ তো বাঁধা যায় না, রশিদা লাশ কিভাবে বাঁধবো? জাস্ট শোয়া নিছি, দুইজন লোক, ওনার স্বামী আর ওনার শাশুড়ির সামনে, স্বামীটা পিছে, স্বামীটা পিছনে, লাশের সাথে বসা। হঠাৎ আপনি দেখতে পাচ্ছেন যে গাড়ির সামনে একটা বাচ্চা। হ্যাঁ, হঠাৎ দেখতে পাচ্ছি, রাস্তা ক্লিয়ার, কিন্তু আমি দেখতেছি গাড়ির সামনে একটা বাচ্চা পড়ছে। তা আমি তো আর বাচ্চাটা ইচ্ছা করে মারবো না, আমি গাড়ি ব্রেক করি। ব্রেক করলে কি দেখা যাচ্ছে যে পিছের থেকে ডাক দিতেছে, ভাই কি করেন ভাই, আস্তে চালান ভাই, লাশটা তো ব্যথা পাইতেছে, এরকম স্বামীটা আমাকে বলতেছে। তো কিছু দূর যাওয়ার পরে দেখতেছি যে একটা বিলাই, যেটা আসলে সাধারণত বিলের মতো না। কিরকম? একটা বিলাই যেটুকু হয় ওটা হচ্ছে 3 ডাবল আমার সামনে, গাড়ির সামনে দিয়ে দৌড় দিচ্ছে, এই মুড়া থেকে মুড়ে যাচ্ছে, এরকম হচ্ছে। তো এরকম হতে হতে আমি শেরপুরে চলে যাই। শেরপুরে তখন কয়টা বাজে? শেরপুর যেতে যেতে আপনার সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যার পরেই আমি ওই রাস্তায় ঢুকি, ওনাদের যে জায়গাটা, ওখান থেকে আর 20 কিলো যেতে হবে। তো ওই 20 কিলোতে আমার দেরি করে ফেলায়। রাস্তাটা ছিল ভাঙ্গা, আর লাশ নিয়ে যাচ্ছি ভাঙ্গা রাস্তা, তো চাক্কি খাইলে। তো লাশটা নিয়ে যখন ওনাদের বাড়ির সামনে যাই, চাচারা ছিল ওনার, কান্দাকাটি করে যখন লাশটা নামায় তখন 10টা বাজে, রাত 10টা বাজে। জি। তো ওনাদের এখানে এরকম পরিস্থিতি, আমরা লাশ নিয়ে গেলে কি করি, গাড়িটা ধুয়ে আনি, কিন্তু ওনাদের ওখানে পানির কোনো ব্যবস্থাই নেই। গাড়ি ধুতে অনেক কষ্ট, ভাবলাম যে ধোয়া লাগবে না, একবার ঢাকা যাই দুমুনি, গাড়িটা টান দিই। তো যখন চলে আসি ফুলপুর, এই শেরপুর স্টানে আসার পরে ভাবলাম যে একটা টিপ নিয়ে যাই, খাইলা গেলে তো হইব না, একটা টিপ নিয়ে যাই, কিছু টাকা পাবো। একটা লোক আসলো, মুরব্বী, অনেক দাড়িওয়ালা, আইসা বলতেছে, বাবা যাবা? আমি কোথায়? বললো যে আমি ছাগল নিয়ে ঢাকা যাবো। কয়টা খাসি? বললো যে 25টা খাসি আছে, কত টাকা ভাড়া লাগবে? তো আমি ভাড়ার ব্যাপারে কথা বললাম, বলার পরে বললো যে আচ্ছা ঠিক আছে আসো। খাসিগুলা গাড়িতে উঠাই, একটা করে গয়না উঠাই, 25টা খাসি। ভালোই আসতেছি, লোকটা মুরব্বী সামনে বসছে, আর খাসিগুলো পিছে, হ্যাঁ খাসিগুলো পিছনে বাইন্ধা রাখছি রশিদা, যে লাভ দিতে না পারে, ওরকম করে একটার লগে এক একটা বান্ধা, কেউ খুললেও নিতে পারবো না, এরকম ভাবে বান্ধা। মোড়া রশিদা গলার ভিতরে তো ছোট্ট একটা রশি লাগানো থাকে, ওটার ভিতরে মোড়া রশি ঢুকে একটা তারেকটা এরকম করে প্যাচ দিয়া বাঁধছি, যে লাভদা যায় একটা না যেতে পারে। কিছু দূর আসার পরে ফুলপুর নামে একটা জায়গা আছে, ওই স্থানে যখন আসি তখন বলতেছে যে কিছু খাবো, একটু দাঁড়াও। তখন রাত প্রায় 2টার মতো তো বাজে। তো আমরা খাওয়া দাওয়া করে বাইর হলাম, বাইর হইয়া মাল চেক করতে যে দেখি খাসিগুলো ঠিকঠাক মতো আছে কিনা। চেক করতে যায় দেখি 2টা খাসি নাই। তখন আমি জিজ্ঞাসা করলো যে লোক মুরব্বী আমাকে, যে আমার পার্টি, আমরা যাকে পার্টি বলি, তো পার্টি আমার জিজ্ঞেস করলো যে আমার 2টা খাসি নাই কেন, তুমি 2টা খাসি কি করছো? তখন আমি বললাম, দেখেন কাকা, আপনিও সামনে বসা, আমিও সামনে বসা, 2টা খাসি নাই, এটা আমি কিভাবে বলবো? তখন উনি আমারে বললো যে তোমার ভাড়া দেবো না, হ্যাঁ তুমি আমার 2টা খাসি ফালা দিছো, তুমি 2টা খাসি বাঁধো নাই। কিন্তু ওনার সামনে আমি সবগুলো খাসি বাঁধছি। তো যখন রশি দিয়ে আবার বাঁধলাম ঠিকঠাক করে, তো উনি বলতেছে আমি পিছে বসবো, আমি সামনে বসবো না, আমি পিছে বসবো, আমার খাসি যদি কেউ নাই আমি দেখবো। তো পার্টি সে পিছে বসবো, আমার মতো আমি চালাইতেছি। তো ওদিকে আর কোনো সমস্যা হয় নাই। আপনার তো মাওনা চৌরাস্তা পারানোর পরে দেখি তেমন বেশি গাড়ি ঘোড়া নাই রাতে। মাওনা চৌরাস্তায় যে দিকটা, পার্কের এই দিকটা দেখবেন অনেক অন্ধকার, অনেক গাছগাছালি। তো এদিকে আসার পরে পার্টি কি করছে, মা গো বাবা গো চিল্লান দিয়াই ব্রেক বাবা ব্রেক, বাঁচাও। তখন আমি গাড়ি ব্রেক করছি, শব্দ হই না, ব্রেক করছি, আর পার্টি আমার হালায় থুয়া, তার খাসি মাসি হালায় থুয়ে দৌড় কি হ্যার কি আর ধরন যায়, হ্যার দৌড় দেখা আমিও হ্যার লগে লগে দৌড়াইতেছি। কি হয়েছে পরে কইতেছে যে আমার খাসি খায়ালায়, মানে খাসি খায়ালায়। আইলাম হ্যার কে খাসি খায়ালায়, আইসা হ্যাঁ কইতেছে যে এনেই তো আসছিল আমার খাসি খায়ালায়। তো ওখানে আর কিছু হয় না, ওখান থেকে আবার টান দিই। মানে কি দেখেছে সে দেখেছে নাকি 2জন লোক, একটা ছোট একজন লোক বড়, তার খাসি টান দিতেছে। এটা দেখে উনি দৌড় দেয়, হয়তো ওই ভয়ের কারণে তখন কিছু করে নাই, তো তখন পিছে বসে। তো ওই মানে তারা কি ট্রাকের ভিতরেই, আপনার পিকআপের উপরেই ছিল? পিকআপ তো খোলা, পিছনে বসা ছিল, পিছনে এরকম ধইরা বসে আছে। আচ্ছা, যে পিকআপের সাইডে যে ইয়াগুলা থাকে, চলন্ত পিকআপের ভিতরে দেখতে পাচ্ছে যে ছাগল টান দিতেছে। তখনই সে চিল্লাফাল্লা করে উঠছে। তো সেখান থেকে কিছু দূর যাওয়ার পরে আবার উনি চিল্লায় উঠে এবার আর কোনো দাঁড়া দেয় না। আমি তো ব্রেক কইরাই দেখি যে 2জন লোক অনেকটাই লম্বা, 2টা খাসি 2 হাতে নিল আর কি, 2জনে 2 হাতে নিয়ে আনাম খাসি মুখের ভিতরে ঢুকাই দিছে। ঢুকায় দেওয়ার লগে খাসির যে মাথাটা থাকে, ওই মাথাটাকে আমরা পরে দেখতে পাই। এই ঢুকায় দেখুন দেখা, ওই 2জন লোক দেখা, ওই বুড়া আঙ্কেলও দৌড়, হ্যার পিছে আমিও দৌড়, গাড়ি হালাচ্ছি, গাড়ি আর ছাগল মাগল থাক, আমরা আগে বাঁচি।
দিলাম দৌড়, রাস্তায় কেউ পাই না। অনেক দূর যাওয়ার পরে দেই রাস্তায় টহল পুলিশ। ওনারা আমাদের দৌড় দেখা এই খারাপ করতে আইসো কি হয়েছে, আর স্যার এই সমস্যা এই হয়েছে, আমাকে খাসি খাওয়া লাইতেছে। তো ওনাদের গাড়ি নিয়ে টহল পুলিশ নিয়ে আসলো। আইসা দেখে যে আমাদের আরো 2টা খাসি নাই। 2টা খাসি নাই, এই 2টা খাসি হয়েছে কি যে আপনার যে পিক আপের সাইডে যে ফাঁকা থাকে ওই ফাঁকার ভিতরে মাথাটা লাগে আছে আর বডি নাই, রক্তগুলা নিচের দিকে মানে ঝরঝর হয়ে পড়তেছে, মনে হয়েছে সবাই জবাই দিছে, রক্তগুলা ঝরঝর হয়ে পড়তেছে। পুলিশরাও দেখা ভয় পায়, আমরাও ভয় পাই। কিরে কি হইলো, কেউ যদি কাইটা নিয়ে যায় তাহলে তো আমরা দেখতাম, কিন্তু 2জন লোক দেখলাম অনেক লম্বা বড় বড়, 2 হাতে 2টা খাসি নিয়ে মুখের ভিতরে ঢুকাই দিল। কিন্তু আইসা দেখি মাথাটা ওই জায়গায় লাইগা রয়েছে, রক্তগুলা নিচের দিকে পড়তেছে, মাথাটা জিরবাটা বাইর করুন, চোখ 2টা বড় বড় হয়ে রয়েছে খাসির, এরকম অবস্থা আর কি। তো পুলিশরা আমাদেরকে বুঝায় শুনে অনেকক্ষণ রাখলো, রাইখা মাথা 2টা ওনারা রাইখা দিছে ওখানে, যে এগুলো না ফালা দেন, রাইখা দিয়া ওই চাচারা বুঝা আমাদেরকে পাঠাইলো। ওই তখন পাঠাইতে আজান দিয়া দিছে, তারপরে আর ওখানে কোনো সমস্যা হয়নি। আচ্ছা, এইখানে মানে আমার একটা প্রশ্ন আছে যে আপনারা যখন বাকি খাসিগুলো কি মানে খুব স্বাভাবিক ভাবে ছিল না? বাকি খাসিগুলা স্বাভাবিক ভাবে ছিল, তো যে 2টা খাসি ধরছে আর বাকি খাসিগুলা মনে করেন অনেক চিল্লাফাল্লা করছে। এটা আমি যখন আমরা দৌড় দিছি তখন আর কি শুনতেছি, তখন কি আর ওটির খবর আছে যে কে কি করতেছে, তখন তো আরেকটা বিষয় হচ্ছে যে রেহান দেখ, যে চলন্ত গাড়ি, আশেপাশে মানুষ নেই, হঠাৎ করে মানুষ কোত্থেকে আসবে যে খাসি কেটে নিয়ে যাবে? সেটাই চলন্ত গাড়িতে উনি চিল্লায় ফেলা উঠছে, মাগো বাবাগো আমার বাঁচাও, এবং 1বার না 2বার। জি, মানে এটা তো মানে আপনার মানে এরপরেও কি আপনি রাতে ট্রিপ মারেন এখনো? এখনো আমি মাছের ট্রিপ মারি রাতেই। হ্যাঁ জি। আপনার ভয় লাগে না যে এরকম ঘটনা যদি আবার ঘটে? এখনো ওরকম ভাবে ভয় লাগে না। আপনার মনে করেন যে এখনো মাছের টিপ মারি, আর আমি এখনো রাতেই গাড়ি চালাই বেশি, কারণ দিনে পুলিশের অনেক ঝামেলা হয়তো, এই জন্য রাতে চালাই বেশি, সরি, তো এই জন্য রাতে টিপ মারি বেশি। আচ্ছা, এখন আর ওরকম ঘটনা হয় না। এই ঘটনাটা শোনার পর আর এই আম গাছের দিকে তাকায়া মনে কর আমার সব জায়গা, আর এমনিতেও ঠান্ডা লাগতেছে ভাই, বাতাস অনেক বেশি, সেটাই, বাতাসও বেশি, গলায় বসে গেছে, গলা বসেছে। হাসান ভাইয়েরও এমনি অনেক কাশি আইতেছে ভাই। বন্ধু, গল্প তো সবারটা শুনলাম, বাচ্চু ভাইয়ের গল্প শুনলাম, জামিল ভাইয়ের গল্প শুনলাম, হাসান ভাইয়ের গল্প শুনলাম। চল এবার একটা জায়গায় যাবি প্লিজ। কই? চল, আমার ওই যে ভূতের মার ভিটা আমার তখন থেকে টানতে, মানে ওই যে জামিল ভাই যেটা বললো, মানে কি তোর যাইতেই হবে? চল না, আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে যাই। কি অবস্থা, মানে কি মনে করেন যাওয়া যাবে? আমরা তো দেখা যাচ্ছে যে এইখানটাতে অনেক সময় কাটালাম, দেখা যাচ্ছে এই জায়গাটা তো আর বেশি সময় আমার মনে হয় না যে থাকা উচিত হবে। তাহলে আমিও এই জিনিসটা আমিও মনে মনে ভাবতেছিলাম যে এই জায়গাটা তার বেশি সময়, আরো দেখা যাচ্ছে যে শীত লাগতেছে, শীতের দিন। চলেন আমরা কি কিছু ট্রান্সপোর্ট পাবো নাকি আমরা হাঁটতে হাঁটতে আমরা যাই, দেখি কোনো গাড়ি পাই কিনা, সম্ভবত না পাইলে আমরা গাড়ি দিয়ে যাবো, না হয়তো রাস্তার ভিতর কোনো নসিমন টসিমন থাকতে পারে, অটো রিক্সা থাকতে পারে। ওকে, বাচ্চু ভাই চলেন উঠি আমরা। ডর মানে ভয়। রাতের অন্ধকারেই হারিয়ে গেল সব অনুভূতি, নাকি মনের অন্ধকারে জমা হলো কিছুটা? হয়তো বিশ্বাস করেছেন কিংবা করেননি, কিংবা কোনো একটি সময় হঠাৎ করেই ডরের কোনো একটা ঘটনা আপনার সামনে যদি হাজির হয়, হোক বা না হোক, ডর কিন্তু সামনের সপ্তাহে আবারও হাজির হয়ে যাবে, ঠিক রাত 11:20 বৃহস্পতিবার। আরজি কিপ্রিয়া, তার টিম, সুমন ও রেহান এবং লোবানের সাথে। সে পর্যন্ত শুভরাত্রি, বিদায়।